খুবই 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 চমৎকার। সো আজকে আমাদের গেস্ট অলরেডি চলে এসেছেন Okay, স্টুডিওতে। আমি আর সময় নি আপনারা আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশে, এবং এই হট সিট অলরেডি আমরা যার গল্প শোনার জন্য আমি সহ আপনারা সকলে অপেক্ষা করেন, সেই মানুষটা আমাদের সামনে উপস্থিত, এবং সেই মানুষটিকে আরেক দফায় অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে, যে মানুষটি তার ড্রয়িং রুমের গল্প হতে পারে, তার কিচেনের গল্প, তার বেডরুমের গল্প, তার ভেতরে সমস্ত দুয়ার ওপেন করে দেয় শুধু আমাদেরকে বিশ্বাস করে, ভালোবাসার বাংলাদেশের স্টুডিওকে বিশ্বাস করে এবং আমাকে বিশ্বাস করে। সো আমি অনেক কৃতজ্ঞ তাদের কাছে, যারা গত 16 বছরে তার জীবনের কথা, জীবনের সবগুলো দুয়ার, সবগুলো জানালা ওপেন করে দিয়েছে, এই ভরসায় যে মানুষটার সামনে কথা বললে হয়তো মনের কোনো একটা জায়গাতে আমি নতুন করে প্রাণশক্তি পাবো, আবার নতুন করে নতুন পৃথিবীর জন্য ফাইট করতে সক্ষম হব। এই ভরসার জন্য, এই আত্মবিশ্বাসের জন্য, এই ভালো লাগার জন্য আমি এহতেশাম সারা জীবন কৃতজ্ঞ থাকবো। 16 বছর ধরে শুরু করে প্রথম ভালোবাসার গল্প যে বলতে এসেছে, সেই থেকে আজ অবধি যতজন এসেছে আমাদের স্টুডিওতে বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে, সবার প্রতি আমি আমার এহতেশাম কৃতজ্ঞতা পেশ করছি। এবং এটাও সত্যি, গত প্রোগ্রামে যেমন অনেক আনসেন্সার্ড কথা আমার সম্বন্ধে আমি বলেছি, বিভিন্ন সময় আমি বলতে পছন্দ করি এই কারণে, যাতে কেউ বুঝতে না পারে বা এরকমভাবে চিন্তা না করে। এহতেশাম শুধু গল্পই শুনে নিজের কথা কখনোই বলে না। আমি এমন কোনো হিডেন এজেন্ডা নাই যা আমি কাভার করে নিই স্টুডিওতে, সব কিছু আমি বলে দিয়েছি, যে কারণে আমিও অধিকার রাখি মানুষের সব কথাগুলো শুনবার এবং জানবার। আরেক দফায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ভালোবাসার স্টুডিওতে। জি, আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথম আপনাকে সালাম এবং ভক্তি ও শ্রদ্ধা। গুরু, আমি আপনাকে দীর্ঘদিন ধরেই শুনে আসছি, তো আজ আমি আমার জীবনের কিছু ভুল থেকে অর্জন করা অভিজ্ঞতা, সেটাই আর কি শেয়ার করার জন্য আর কি আজকে আপনার সামনে উপস্থিত। কিন্তু ভাবতে পারিনি এটা যে কখনো আসলে যে আমি ভালোবাসা বাংলাদেশ স্টুডিও আসবো এবং আপনার সামনে কথা বলবো। কি নাম তোমার? আমার নাম হচ্ছে নাজনুল উদ্দিন আবির। নিকনেম কি আবির? জি। আবির কোনো কারণে ডিসঅ্যাপয়েন্ট না তো? আমি তো ভাবছিলাম যে এরকম হ্যালোসিনেশন টাইপের স্টুডিও হবে, এরকম গুরু টাইপের একজন কেউ বসে থাকবে যে হিমালয়ের পাদদেশে ধ্যান ভঙ্গ করে কেবল আসলে এত বড় আজরলম্বুত দাড়ি এবং নুরানি চেহারা নিয়ে। এটা যখন ম্যাচ করলো না তখন খুব বেশি কষ্ট পাইছো নি? জি না গুরু। হোয়াট অ্যাবাউট ইউর ফিলিংস আফটার সিটিং দিস হট সিট? কেমন অনুভূতি তোমার? অবশ্যই ভালো লাগছে, বিশেষ করে আপনার সঙ্গে আজকের সর্বপ্রথম দেখা, যার সঙ্গে মানে আসলে অনেক আগে থেকে একটা সময় ইচ্ছা ছিল যে কোনো কারণ এক সময় সুযোগ পেলে অবশ্যই আপনার সঙ্গে দেখা করব, কিন্তু অবশ্যই আজকে নিজের লাইফ স্টোরিটাই শেয়ার করার জন্য আর কি আসা, এবং সেই সঙ্গে আপনার সঙ্গে দেখাও হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আসলে বলতে গেলে আমি অনেকটাই আনন্দিত। দ্যাটস গ্রেট। এবং তোমার কথা শুনে আমার ফিল আসছে যে চলো সুযোগ পাইলেই চলো আকাশ ছুতে চাই। ফরগেট ইট। যাচ্ছি গল্পে শুনি তোমার জীবনের কথা। শুরু থেকেই বলছি, আসলে আমি ছোটবেলা থেকেই লেখাপড়ার দিক থেকে, এডুকেশনাল দিক থেকে শুরু করছি। সো লেখাপড়ায় অতটা খুব একটা ভালো ছিলাম না, মানে বলতে গেলে একটু অনেকটাই দুষ্ট টাইপের ছিলাম। দেখা গেলো যে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি। তুমি দুষ্ট ছিলে? এরকমই আর কি অনেকটাই ইয়ে ছিল, কিন্তু তোমাকে মনে হয় কেউ বুঝতে পারতো না, না যে তুমি দুষ্ট? হ্যাঁ, সেটা অনেকে দেখা গেল যে বুঝতে পারতো না, তোমার অ্যাটিটিউডের জন্য, যে ছেলে আর কেমনে দুষ্ট হয়, বা অনেকটা এরকম মনে করতে, কিন্তু দেখা যায় যে বরাবরই আমার রেজাল্ট খারাপ। তো সেই আর আমাদের ক্ষেত্রে যতই ভালো হয়, গায়ে লেখা আছে এভাবে দাঁড়ালি দুষ্টু লেখা থাকে এখানে, তোমাকে দেখে বোঝার কিন্তু কোনো উপায় নাই। ওকে, বাট লেখাপড়া রেজাল্ট ভালো আসতো না, তারপর একটা ভালো আসতো না। তারপর এক পর্যায়ে গত 2010-এর পরে, মানে এসএসসি পরে পড়াশোনা আর কি স্টপ করে দিই। তো গুরু 2011 থেকে আমার ফার্স্ট আর কি ওয়ার্কিং জীবন, কাজের জীবন। তো কিছুদিন সর্বপ্রথম আমি ছিলাম একটা কোম্পানিতে জয়েন করি। তো এর কিছুদিন পরে যে প্রবলেমটা সৃষ্টি হয়, দেখা যায় যে গুরু আমি সিক হয়ে পড়ি, মানে হঠাৎ করি।
মানে এখানে বলে রাখা একটা কথা ভালো যে মানে আমার প্রায় সময় দেখা যায় যে সবসময় জ্বর মানে অসুস্থই থাকতাম, বেশিরভাগ সময় দেখা যেত জ্বর বা জন্ডিস। কিন্তু হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন মানে প্রায় দীর্ঘ 1 বছর এভাবে কেটে যায় অসুস্থতার কারণে। কোনো ডিজিজই আর কি কোনো ডক্টরই আর কি বুঝতে পারছে জ্বর এবং জন্ডিস আর্লি এজ থেকে এই প্রবলেমগুলো হচ্ছিল। জি। ওকে আবির, এটা আসলে কেউ ধরতে পারতো না বা যে প্রবলেমটা কেন হচ্ছে। পরে অবশেষে ধরা পড়ে যে আমার এক ধরনের একটা প্রবলেম ছিল যেটার কি নাম হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। ওকে। তো যাই হোক, গতানুগতিক ভাষায় আমরা কি বলি এটাকে, কি নামে চিনি এই রোগটাকে, নাকি এটাই নাম? এটাকে সাধারণত বেশিরভাগ আর কি এক ধরনের বাতজাতীয় ডিজিজই বলা Okay. যায়। মানে এটা একটা আর্থ্রাইটিস পেইন আর কি, মানে সৃষ্টি হয় তখন। বাতজ্বর না, এর অ্যাডভান্স লেভেল নাকি? অ্যাডভান্স লেভেল। ওকে, বাতজ্বরের অ্যাডভান্স লেভেল এভাবে আমরা জানি। তো যাই হোক, এরপর আস্তে আস্তে সুস্থ হওয়ার পরে তো বাবার সঙ্গে দেখা যায় বিজনেসে যোগ দিই। তো আবির বাবার একটু কষ্ট করবে, একটু দাঁড়াবে, আমি চেয়ারটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে Okay. মাইক্রোফোন আরো কাছে আসতে পারবে। একটু জাস্ট ওভাবেই দাঁড়াবে। ওকে, সো যতক্ষণ আমাদের গেস্টের সঙ্গে কথা হোক তার আগে আমরা একটু কমেন্ট পড়তে চাচ্ছি। রুহুল আমিন আছে, খন্দকার SHP আছে আমাদের সঙ্গে জয়েন করে, MD হেলাল আছে। সো আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ওকে, জি গুরু। তো আমি সরাসরি মূল স্টোরিতে চলে যাচ্ছি। তো এরপর মোটামুটি বাবার সঙ্গে বিজনেস ভালোই যাচ্ছিল। তো হচ্ছে আসলে কি মানে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন যেটা এগুলি খুব একটা ইউজ কখনোই করতে দিত না। তো এক পর্যায়ে বাবার সঙ্গে মানে এক পর্যায়ে জোরাজোরি করার পরে একটা হচ্ছে স্মার্টফোন কিনে দেয়। তো সেই সূত্র ধরে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবকিছুই দেখা যায় যে তখন। বাই দ্য ওয়ে আমি এর মধ্যে কিছু টেক্সটও নিয়ে নিই, আমি সরি রবিন। জি। যেমন রিয়ামণি লিখেছো যে আজ আমি প্রথম থেকে শুনতে পারলাম না, জন্য কষ্ট হচ্ছে। গুরু, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, লিখেছো জীবন একটি আশা। কোন মেয়েকে? ও, মেয়ে তো একটাই আছে এখানে। লাভ ইউ গুরু। কেমন আছেন লিখেছেন মাহবুবুর রহমান। এবং বাই দ্য ওয়ে আমি গত প্রোগ্রামের জন্য কংগ্রেচুলেট করতে চাই, প্রচুর পরিমাণে শেয়ার করেছেন, দারুণ ভালোবাসা আমাদেরকে ভরিয়ে দিয়েছেন। সো লোভী মানুষ একজন এই ক্ষেত্রেই শুধু যে অনেক বেশি শেয়ার পাইতে আপনাদের কাছে আমরা সবসময় মন চাই। সো প্লিজ শেয়ার করুন বেশি এবং কমেন্ট করতে থাকুন এবং বহু মানুষের কাছে ভালোবাসার কথা পৌঁছে দিন। আবির। জি গুরু। তো আমি সরাসরি চলে যাচ্ছি মানে রিয়েল স্টোরিতে। তো গত 2016 সালের কোনো একটা পর্যায়ে হঠাৎ রাতে আমার মানে এফবিতে একটা নক আসে মেসেঞ্জারে যে হাই। তো গুরু, আমি কি প্রোফাইল নেমটা কি বলতে পারি? বলো। গুরু, ওই নামে হাজার খানেক লোক আছে। জি। আদমশুমারির ক্যালকুলেশন বলতেছে 16,50,00,000 লোক, আর আমার ক্যালকুলেশন বলছে 20 কোটি লোকের কাছে মোবাইল আর ফেসবুক আছে বাংলাদেশে। সো বলতেই পারো। সো প্রোফাইল নেমটা ছিল নীলিমা নেহা, একটা বেবির পিক ছিল। তো এক পর্যায়ের পরে তখন আমি কি তাকে হ্যালো রিপ্লাই দিই এবং মোটামুটি বেশ কিছুক্ষণ কথা হয়। তো এরপর দেখা যায় সকালে যখন ঘুম থেকে উঠি দেখি যে আমার ফোনে অলরেডি টেক্সট গুড মর্নিং। তারপরে এভাবে বেশ কয়েকদিন কথাবার্তা চলতে থাকে। মানে তোমার আর ঘড়ি দেখার প্রয়োজন পড়তেছে না, সকাল দুপুর সন্ধ্যা গুড মর্নিং আফটারনুন এই সেই, তাতে বুঝে নিচ্ছ যে এখন সন্ধ্যা হয়েছে, তাতে বুঝে নিচ্ছ যে দুপুর মনে হয় পার হলো। দেখা গেল বাইরে যাচ্ছি, মানে সমস্ত টাইম টেবিলের মতো ক্যালকুলেশন যাচ্ছে। ওকে, ভেরি গুড। যখন দুপুর মানে ঠিকমতো খাওয়া দাওয়া করছি না কিনা বা দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা সেটা জিজ্ঞেস করতো। মানে এরপর আস্তে আস্তে ওর সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, যে বুঝতে পারি যে আসলে তখন একটা ফ্রেন্ডলি এটা ছিল। কিন্তু এক পর্যায়ে সে আমাকে তখন আর কি বলে অনেকটা আর কি প্রপোজ করে বসে। তো কিভাবে প্রপোজটা করে শুনি একটু। প্রপোজটা করা হচ্ছে এভাবে, তখন মানে আমার মাথায় তখন চুল ছিল প্রচুর পরিমাণে, আর চুলগুলো দেখা যায় তখন একটু স্টাইলিশ করে রাখতাম সব সময়। তো বলতো তোমার চুলগুলো অনেক ভালো লাগে, তোমার চশমাটা লুকিং সবকিছু আমার কাছে অনেক ভালো লাগে, অলওয়েজ সবকিছুই। তো আমি একটা কথা বলি, কিছু মনে করবে না তো? কি পরে বলছে যে আমাকে ফিরিয়ে দিবা না তো? আমি বলি কি সেটা তো বলো। বলছে যে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমি বলি হোয়াট? মেয়ে বলে নীলিমা? জি।
নীলিমা নীলি নাকি জানো, নীলিমা নেহা। নীলিমা নেহা বললো যে তোমাকে ভালোবেসে ফেলেছি, বাট আই এম সরি, তোমাকে দেখে যে ফিলের কথা নীলিমা বলছিল, আর আমার তোমাকে থেকে ফিল আসছে যে চশমার পাওয়ার আর যে মোটা কাঁচ আমি দেখতেছি, আর তোমার যে অ্যাটিটিউড, আমার কাছে মনে হচ্ছে তুমি রকেট বানিয়ে ফেলেছো, ভোর রাতে রকেটে চড়ে তুমি মঙ্গল গ্রহে যাবে, মানে এরকম নাসার বিজ্ঞানী বা এই টাইপের কিছু মনে হচ্ছে। এনিওয়ে, নীলিমা নেহা এটা বললো যে তোমাকে ভালোবেসে ফেলেছে চশমার কারণে। তারপর জি গুরু, তখন আমি তার থেকে অনেকটা অ্যাভয়েড করে চলি। এমন হতে পারে যে সে রকেটে করে ও যাইতে চায় মঙ্গল গ্রহে, সেই কারণে ভালোবাসছে। এনিওয়ে, তারপর অ্যাভয়েড করে চলা শুরু করি। তো মাঝে কোনো এক কারণে আমি এক বড় ভাইয়ের সঙ্গে সিলেট যাই। তো সিলেট থেকে যেদিন ফিরে আসার পর আনফর্চুনেটলি আমি যে জিনিসটা ভুলে যাই, ফোনটা সেদিন সাইলেন্ট করা হয়নি, এবং সকাল আনুমানিক প্রায় 7টা থেকে 7:30 হবে এরকম টাইমেই ওর কল চলে আসে, এবং কলটা রিসিভ করে আম্মু। তা আম্মু রিসিভ করে জিজ্ঞেস করছে, কথা বললো যে কে। পরে ওর নিজের নাম বললো, আমার নাম নীলিমা। নীলিমা বলেই পরিচয় দিল। তখন অলরেডি মানে ফোনের আওয়াজে আমার ঘুম ভেঙে গেলেও তখন আমি বুঝতে দিইনি যে আসলে আমি তখন সজাগ, সেটা কেউ বুঝতে পারেনি। প্রায় ঘন্টাখানিক তার সঙ্গে অনেক কথা হয়, বলতেছে, আম্মু বলছে তুমি একটা কলেজ পড়া মেয়ে, ওর সঙ্গে মানে কিসের এত সকালে কেন কল দিছে, ওর সঙ্গে তোমার সঙ্গে মানে কিসের সম্পর্ক। পরে ও ডিরেক্টলি অনেকটা বলে ফেলছে এইভাবে যে আসলে আমি ওকে লাভ করি। তো এটা শুনে তো আম্মু স্ট্রেটলি অবাক তো হয়েছে, দাঁড়ায় থাকতে পারছে তোমার মা, এটাই তো অনেক বড় ব্যাপার। সে মানে মা যখন শুনছে তখন তো আর ওই যে বাচ্চা সহ যে পিকচার, ওই গল্প তো আর আসেনি না, এটা তো আর আসেনি অ্যাট লিস্ট না গুরু। আচ্ছা, তো সে অবাক হয়ে যায়। তারপর মানে অ্যাটলিস্ট প্রায় ঘন্টাখানিকের মতো অনেক কথাবার্তাই হয়। পরে মানে সে বলতেছে, মানে সে তার মতোই বলে দিতেছে। তো এক পর্যায়ে সে এভাবে বলে যে আমি মানে তখন আব্বু পাশে ছিল, তো ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল, যে বলতেছে যে আপনি কি আপনার ছেলেকে বিয়ে দিবেন না, আপনার ছেলেকে কি সারা জীবন কি পুতুল বানায় রাখবেন নাকি। তো এই আলাপও চলে গেছে, এটা প্রথম আলাপের কথা। জি, সেটা তাও আব্বু এবং আম্মুর সঙ্গে কথা হচ্ছিল, মানে ফার্স্ট আলাপ, সেখানে আলাপ করতে করতে পর্যায়ে এরকমও চলে গেছে, এরকম ভাবে ছেলেটাকে কি বসায় রাখবেন, ওরা কি বিয়ে দিবেন না, আর আমি ছাড়া তো ওর হাত ধরার কেউ নাইও, ব্যাপারটা এরকম আর কি। তারপর পরে কি করবা, এরপরে যখন আমি ঘুম থেকে উঠি, ওঠার পরেই আম্মুর সাথে সাথে জিজ্ঞেস করে নীলিমাকে। পরে বলে কই আম্মু চিনি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আম্মু আমাকে একটা চড় মেরে বসে এবং বলে তার না চিনলে কল দিল কিভাবে, সবকিছু বললো কিভাবে, এই মেয়ের সঙ্গে পরিচয় কিভাবে। পরে আমি সবটাই বললাম যে আম্মু আসলে এভাবে কিন্তু এরকমভাবে ডিস্টার্ব করতেছিল, আসলে ওই রকম কিছুই না। তো এটা সেটা বললে দেখা যায় মানে কোনো রকম বাসা থেকে আমি বেরিয়ে পড়ি। তারপর হচ্ছে যে গুরু বের হয়ে প্রায় অনেকটা মধ্য দুপুরে বলা যায়, তখন ওর সঙ্গে ও আবার কল দেয়। তো কল দেওয়ার পরে মোটামুটি বেশ কিছুক্ষণ কথা হয়, প্রায় ঘন্টার খানিকের বেশি হবে। তো আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে দেখো এইরকমটা আসলে ঠিক না, কারণ বাবা মার সঙ্গে আজকে এরকমটা বিহেভ করে ফেলছো, আসলে তো তোমার সঙ্গে আমার এরকম কিছু হয়নি, কিন্তু এরকমটা কেন করতেছো। ও তখন আমাকে রিপ্লাই দেয় যে না তোমাকে অনেক ভালো লাগে, এটা সেটা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, বিয়ে করলে তোমাকেই করবো। মানে এইভাবে সে ইমপ্রেস করতে থাকে। থাকতে না পারা কথাটার মানে কি মেয়েদের পার্সপেক্টিভ থেকে অঙ্গন? মানে তুমিও তো একটা মেয়ে, সেগুলো জিজ্ঞেস করা। থাকতে না পারার মানে হচ্ছে গুরু যে আমি ভালো থাকতে পারবো না, মানে উই ক্যান নট লিভ, এটা তো হবে না, বাঁচতে তো পারবো, অক্সিজেন যেহেতু আছে, ভালো থাকতে পারবো না। জি গুরু, এটাই তো তারপর যেটা হচ্ছে, তো ওর কথাগুলো শুনে অনেকটাই তখন মানে অন্যরকম হয়ে পড়ি। কি রকম অন্যরকম? মানে কখনো কোনো মেয়ের সঙ্গে এতটা ক্লোজলি ভাবে কথা হয়নি, বা এতটা কখনো ক্লোজ হয়নি কারোর, বা মেয়েদের সঙ্গে অতটা মিশতামও না, কিন্তু এই হচ্ছে আমার লাইফের ফার্স্ট কারোর সঙ্গে কথা বলা। যে আবিরের অন্যরকম কেমন? আবার আমার তো কেন জানি মনে হচ্ছে আবির যে কোনো ফরম্যাটে একই রকম থাকে, অন্যরকম বলতে কিরকম হয়ে গেছে তখন? তখন যেটা ছিল যে অন্যরকম একটা অনুভূতি চলে আসে, যেটা হচ্ছে চোখ মুখের ভাবভঙ্গি একই রকম, বাট ভেতরে চলতেছে এগুলো, ভেতর থেকে অন্যরকম একটা অনুভূতি চলে আসে। এরকম
যেমন সে যেভাবে বিনা কারণে ঈদ একটা ভাব। জি জি আচ্ছা। অনেকটা যদি বলতে চাই এরকমই, যে এটা আসলে কি হচ্ছে, একে আমি বুঝাইতে পারতেছি না কোনোভাবে। তারপরে আবার একটা ভিতরে ভালো লাগাও কাজ করতেছে। মানে একদিক থেকে ভালো লাগা কাজ করতেছে, আবার আরেক দিক থেকে বলতে গেলে সে এই যে সকাল সকাল এরকম একটা বিহেভ করলো, বিহেভ তার করছে জন্য জন্য কষ্ট হচ্ছে, আবার ভালো লাগা কাজ করতেছে। এত ভালোবাসা আমারে। একসঙ্গে দুই দিক থেকেই। আমার চশমার প্রেমে এভাবে মানুষ পড়তে পারে, বারবার গ্লাসটা পরিষ্কার করার চেষ্টা করতেছো, চশমা আই লাভ ইউ, তোমার কারণে আজকে প্রথম এরকম ভালোবাসার চোখ দিয়ে দেখলাম, এরকম কিছু, রাইট? এটা চলতেছে। আবার মায়ের সাথে যে বিহেভ করেছে জন্য কষ্ট হচ্ছে। তারপর তো তার সঙ্গে আমি দেখা আমরা যায় কিন্তু রাগারাগি- প্রোগ্রেস করব সামনে, যাতে করে মেন গল্পে চলে আসতে পারি। যে এরপরে যেটা হচ্ছে, তার সঙ্গে আমি এক পর্যায়ে মানে অনেকটাই রাগারাগি করি, তারপর তার সঙ্গে কথা বলা অফ করে দিই। তো এইভাবে দীর্ঘদিন তার সঙ্গে যোগাযোগ ছিল না। এরপর আমি আমার নিজের ফেসবুক আইডিটাও স্টপ করে ফেলি, চেঞ্জ করে ফেলি। তো চেঞ্জ করে আবার নতুন আরেকটা আইডি ওপেন করি। কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আবারও তার ফ্রেন্ড রিকোয়েস্ট। ওকে, সো অনেকদিন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি। তারপর মেয়েটা একটু বর্ণনা দিবে? দেখতে দেখতে মানে হয় কি একটু রিলেট, জি, জি। গরিব আদমিরা শুধু জানতে চায়, মেয়েটা- না ফিল আসে একটা ফিল, মানে তোমারই মেয়ে, মানে ওরা ওদের মতো করে মানে সে- বুঝতে পারে আর কি সে কার সাথে। হচ্ছে অনেকটা, যদি আমি দাঁড়াই তো আমার বলতে গেলে অনেকটা আমার কাঁধের সমান হাই, হাইট। ওকে, চেহারাটা ছিল, সে যে দেখতে খুব একটা সুন্দর ছিল তা না, বর্ণনা দাও। দেখতে একটা খুব সুন্দর ছিল যে তা না। তার চেহারাটা যে একটু মানে দাঁতগুলো ছিল একটু অন্যরকম, মানে একটু অনেকটা বলা গজদার যায়- থাকে ওইটা, ওটা তো অনেক সুন্দর। অনেকটা একটু ওচেরচা টাইপের, ও আচ্ছা, মানে এরকম একটা ফেস ছিল। মানে কিভাবে বলবো আসলে, এটা বোঝানোটা খুব tough। ওকে, তারপর তো এরপর এক পর্যায়ে তার সঙ্গে যোগাযোগ অফ। হেই, যারা আমাদের প্রোগ্রাম শুনতেছো দেশ এবং দেশের বাইরে থেকে, আজকে মিস করবে যদি প্রোগ্রাম না শোনো। গল্পের ভিতরে কি আছে আমি তো এতে আমি জানি না, কারণ আমার সাথে স্টুডিওতে দেখা হয় প্রত্যেকটি গেস্টের, তাই তো? তার আগে দেখা হয়েছে আমার সাথে? জি না গুরু। হয় না। সব গেস্টের সাথে এরকমই করি আমি, কারণ আমার মধ্যে যেন কোনোভাবে প্রস্তুতি না তৈরি হয়, এই জন্য এটা করার চেষ্টা করি। বাট আজকের ছেলেটা রিয়েলি রিয়েলি ডিফারেন্ট। এই কারণে ডিফারেন্ট, এত সরলতা অ্যাটিটিউডে, এত সরলতা তার ডেলিভারিতে। ভিতরে কেমন সে তো আমি জানি না, আল্লাহ জানে আর সে জানে। এমন এমন এক্সট্রা অর্ডিনারি মানে ক্যারেক্টার দেখা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। সো ভালোবাসা বাংলাদেশ ওই কারণে ব্লেসড যে খুব সাধারণের মধ্যে অতীব সাধারণ ক্যারেক্টারিস্টিক্সের একজন মানুষ, যে নিজে কখনোই জোর করে কারো আগ্রহের বা অ্যাটেনশনের কারণ হবে না, এরকম একজন মানুষের গল্প আজকে কিন্তু উপস্থাপিত হচ্ছে। সো যারা কখনোই মানুষের আলোচনায় আসে না, কখনো মানুষের আকর্ষণ করার চেষ্টা করে না, বা কখনো মানুষের মনোযোগের কারণ হয় না, বাট তারাও তো খুব নিরবিচ্ছিন্নভাবে প্রকৃতির দারুণ এক অনুষঙ্গ। তারাও কিন্তু একদম শক্তপোক্ত ব্যক্তিত্বের একজন মানুষ। সো এমন একজন মানুষের গল্প আসতেছে। এরকম মানুষ কিন্তু প্রচুর আছে আমাদের এই সমাজে, বা তুমি হয়তো এরকম, সো তুমি রিলেট করতে পারবে। সো আজকে যেন আমাদের এই গল্পটাকে মিস না করো। ওকে, তারপর আবি। জি গুরু। এরপর হচ্ছে তো হঠাৎ একদিন ফেসবুকে কোন একটা ছেলে নক দিয়ে বলছে যে ভাইয়া আপনার সঙ্গে কিছু কথা ছিল। জি ভাইয়া, আপনাকে তো সঠিক চিনতে পারলাম নাকি? পরে বলে যে ভাইয়া আসলে যে নীলিমা নেহা, ওর ব্যাপারে আর কি কিছু বলতে চাচ্ছিলাম। তো পরে বললো যে ভাইয়া আসলে ওর সঙ্গে আমার একটা সময় রিলেশন ছিল, বা ও দেখা যায় এরকম এক না একাধিক রিলেশনে জড়িত। তো এভাবে আমাকে আর কি অনেক কিছু বোঝায়। এই মেয়ে নীলিমা নেহা, জি, এভাবে অনেক কিছু বোঝানো হয় এবং সে কিছু প্রুফও দেয়। প্রুফ বলতে তার সঙ্গে কিছু পিক তোলা পিক দেখানো হয় আমাকে। তো তখন তো অবশ্যই সেটা আমি বিশ্বাস করতে বাধ্য। তো তারপর তাকে আমি আবার ব্লক করে দিই। অ্যাট লাস্ট গুরু, ফাইনালি যেটা হচ্ছে 2018, জি গুরু, 2018-এর শেষের দিকে এসে মানে দেখা যায় না যে অনেক সময় অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, দেখা যায় অনেকগুলো আমরা অ্যাকসেপ্ট করি বা অনেকগুলো দেখা যায় যে রিমুভ করে দিই। বিষয়টা ছিল এরকম। তো একটা আইডি দেখতেছি যে মানে রিমুভ করতে ইচ্ছা হতো না, প্রায় দেখা যায় রিমুভ করব, আবার বলি যে না থাক। তো এরকম করতে করতে পরে এক পর্যায়ে যে অ্যাকসেপ্ট করলাম, জিজ্ঞেস করলাম যে কে। তো পরে সে তার বড় বোনের ছেলের পিক দিল। তখন তো সেটা দেখে আমি পুরোই অবাক। এতদিন পর, কতদিন পর? প্রায় হচ্ছে 1.5 বছর পর ওকে, আবার ব্যাক।
প্রথমবার কমিউনিকেশন, তারপর বন্ধ, আবার কমিউনিকেশন, জি। তারপর ব্লক, দেন 1.5 বছর পর। জি গুরু, আর তো- রিয়াকশন তো মুখের একই রকমই থাকে। জি গুরু, যখন মাঝখানে কষ্ট পাচ্ছ তখনও এরকম, 1.5 বছর পর মেয়েটা ফিরে আসছে তখন এরকম। ভেরি গুড, হোয়াট এ ক্যানভাস, একটা ক্যারেক্টার পাইছি মাঝখানে- বহুদিন পরে। সুখা জমিন পর বারিশ কা এক বুঁদ পানি পড়া, এমনই একটা ক্যানভাস যার কোনোভাবে কোনো রকম ভাবে পরিবর্তন হয় না। সবাই গুরু গুরু করে সম্মান করতে, কদমবুজি করতে যাচ্ছে, আর আমি চাচ্ছি আমার প্রডিউসারকে কদমবুজি করতে, যে কি চমৎকার এক ক্যারেক্টারিস্টিক্স আমাদের মধ্যে নিয়ে এসে দিয়েছে। কারণ আমাদের ক্যানভাসে বিভিন্ন রঙে পরিপূর্ণ হয়, এর রঙটার অসম্পূর্ণতা ছিল যে সব সময় একই রকমের অ্যাটিটিউড, একই রকমের এক্সপ্রেশন দেয়। হ্যাঁ, 1.5 বছর পর আসছে, তুমি তো ফিল একই রকম। জি ওকে, গুরু, মাঝখানে একটা কথা স্কিপ করে গেছি, যেটা সেও একদিন আমার মাঝখানে হঠাৎ করে একদিন বলছে যে ছেলে দেখো বিয়ে করব। নীলিমা আমি বলি তুই বিয়ে করবা, সেটা বাবা মাকে বল, আমাকে বলছে কেন? তখনও ফিল একই রকম, মানে মুখের ভঙ্গি তো একই। তখন হচ্ছে যেটা ছিল আসলে গুরু, তখন মানে ওর সঙ্গে তো দেখা যায় তখন আমি ফ্রেন্ডলি ভাবেই দেখা যায় কথা বলতাম, মানে বোঝানোর চেষ্টা করতাম যে দেখো। যাই হোক, এই কথাটা আগে আলোচনা হয়েছিল। এনিওয়ে, তুমি ফিরে আসছো, মেয়ে সেখান থেকে শুরু জি, করো। ওকে, 1.5 বছর বলুন। পর ফিরে আসছে, তো তারপর তুমি তার ভেতরে ভিতরে অবাক হয়ে মুচড়ে শেষ হয়ে জি। যাচ্ছ, মুখের ভঙ্গি একই রকম। তারপর যেগুলো তারপর হচ্ছে যেটা, তো তার সঙ্গে কথা হয় এবং সে ফাইনালি বলে ঠিক আছে, আগে যা হয়েছে ভুলে যাও, চলো আমরা একদিন একটু দেখা করি। ওকে, এমনি তো গুরু ফাইনালি 2019-এর শুরুর দিকে তার সঙ্গে আমার ফার্স্ট দেখা হয়। এই কত বছর ধরে তুমি ফেসবুকে প্রেম প্রেম খেলতেছো? সেটা ছিল গুরু প্রায় 3 বছরের বেশি হবে। ওখানেও তোমার আগ্রহ নাই দেখার? আর আমরা সে তো- যারা সকালে নিয়ম করে একটা ডিম, সে গুরু দুপুরবেলা একটু মধু, যেটা আর রাতের বলিনি- বেলায় ফ্রুট জুস খায়, জি গুরু। এরা তো পাগল হয়ে যায় দেখা করার জন্য। আর তুমি 3 বছর ধরে তুমি প্রেশারাইজ করোনি যে দেখা করি বা কিছু একটা? গুরু সেটা আসলে কখনোই করতে চাইনি। এক কথায় বলতে গেলে সবসময় বাসা থেকে একটা তোমার প্রচুর একটা পক্ষেই চাপে- সম্ভব? প্রচুর একটা চাপে থাকতাম তোমার সবসময়। পক্ষে সম্ভব? কারণ একটা গাইডনেসের মধ্যে থাকতাম যে বাবা Agreed, তোমার বাবা পক্ষে মা সম্ভব। সবসময় দেখা যেত চেক দিয়ে রাখতো। এগ্রিড, কিন্তু সেই- সবাই দেয়, কিন্তু তার আমাদেরকে যেমন চেক মধ্যেও- দেয় আমাদের বউয়েরা, বিয়ে হয়ে গেছে তাই। জি গুরু। বাচ্চাদেরকে চেক দেয় মায়েরা। জি গুরু। বাট এরা তারপরেও পুরুষ তো, দেয়ার লাইক কাইন্ড অফ, বুঝছো না, গরম হট ব্লাডেড। বাট তুমি তারপরও 3 বছর দেখা করনি, ফাইনালি দেখা করতে যাচ্ছ দেখা এবার। করিনি, ফাইনালি যখন দেখা পোশাক আশাক হয়, চেঞ্জ করছো কিছু না, একই রকম নরমাল ভাবে ছিল? পোশাক আশাক ছিল তখন আমিও পাঞ্জাবি, মানে এখানে একটা কথা হয় যে দুইজন যাই করি সেম কালার ড্রেস পরবো। মানে ওকে, তো সে তখন আমি একটা গ্রিন কালার পাঞ্জাবি পরে যাই, আর ও হচ্ছে একটা গ্রিন কালার গাউন পরে আসে। তো সেদিনই আমাদের ফার্স্ট দেখা। তো প্রথম অনুভূতি যখন আমরা রিক্সা মানে আগে হ্যাঁ। দেখো, কেবল তো আসলো। দেখা হলো, দেখার আসা বলতে রিক্সা নো। কারণ 3 বছর পর যেহেতু- কিন্তু দেখতেছো মেয়েটারে। যেহেতু ও বাসার কাছে থেকে, মানে বাসার খুব কাছে থেকে, তখন ওকে, মেয়েটাকে দেখলে ও রিক্সায় তোমাকে উঠতে বললো? বলছে যে রিক্সা নাও। তো পরে আমরা রিক্সা নিয়ে লালবাগে লালবাগে চলে যাও না, এই মেয়েটি জি। উঠলো কিন্তু যার সাথে 3 বছর কমিউনিকেট করো, মেয়েটি তোমার পাশে বসা। আর রিক্সা বাংলাদেশে ফরচুনেটলি এত বড় না যে তুমি চাইলে নিজেকে কন্ট্রোল করতে পারবে, টাচ করছে। জি গুরু, ফিল, মুখে তো কোনো ভঙ্গিমা নাই, বাট ভেতরে কি হচ্ছে তোমার? রিক্সা নাও বলার পরে তখন আমি একটা রিক্সা নিলাম, রিক্সা নিলাম, নিয়ে মেয়েটা উঠে উঠলো, আমি বসলাম, এই যে মানে বসলো। আমি রিক্সা ওঠার পরে তো ও আর কি নিজের হাতটা এইভাবে বাড়িয়ে দিল, বাড়ালো, বাড়িয়ে এই যে দিয়ে আমি বলছে যে ধরো। ধরলাম, মানে তখন যে ধরবো আমার হাত অলরেডি ভাবে কাঁপতেছে, তোমার কাঁপতেছে, আমার তো ব্যাপার না, আমি ধরে নিয়েছি। যে কাঁপতেছো তুমি, তারপর এবার উঠলাম, তারপর সে আমার পাশে বসলো। তোমার দীর্ঘ একটা সময় কথা হয়নি, অনেকক্ষণ চুপ করেছিলাম। তো একটা পর্যায়ে আস্তে আস্তে কথা বলা শুরু, যে কি ব্যাপার এরকম চুপ করেই থাকবা? কে নাকি- বলতেছে? ও মেয়েতে? বলছে কি ব্যাপার, তাই এভাবে চুপ স্বাভাবিক। করে থাকবা না কিছু বলবা? হুম, পরে আস্তে আস্তে কথা বলি যে বাসা থেকে এভাবে আসছো, তাও আবার নিজের এলাকা থেকেই, মেয়ের দিকে কিন্তু- তাকাতেও তো পারতেছো না, অন্যদিকে মানে তাকিয়ে। সে বলতেছে এভাবে, মানে হ্যাঁ ওর দিকে তখন তাকাচ্ছিলামও না হুম, অবশ্য। কারণ তারপরেও বলছে যে কি ভয় পাইতেছো নাকি, হুম, এত এরকম আনইজি ফিল করতেছো কেন? কাঁপতেছো তখনও? মানে আমি তখন বুঝাইতে পারবো না যে এই আসলে ভিতরে তো ফিলিংসটা কি বিট রকম বিট বিট ছিল। বিট করতেছিল। জি গুরু। ওকে, তো এরকম কথা বলতে বলতে আস্তে আস্তে যাই লালবাগ, পরে লালবাগ কেল্লায় যাই, যাওয়ার পরে তারপরেও বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো এরপর আস্তে আস্তে একটা কথা বলা শুরু হয়। ও আমাকে একটা জন্য একটা গিফট নিয়ে এসেছিল, ছোট একটা ঘড়ি। তো সেই ঘড়িটা দেয়। তো তার মধ্যে দেখা যায় যে অনেক কথোপকথন হয় আমাদের মধ্যে।
এইভাবে প্রায় কেটে যায় ঘন্টা দুয়েক। তো ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পরে প্রায় আমরা অনেকগুলো পিক তুলি। একই রিয়াকশনই ছিল না, মুখের ভঙ্গিমা চেঞ্জ হয়েছে? যাই হোক, ভেতরে তো চুরমার অবস্থা। তো যাই হোক গুরু, যেটা হচ্ছে যে পরে তার সঙ্গে দেখা যাচ্ছে যে অনেক পিক তোলা হয়। তারপর সেমটি সন্ধ্যার সময়, সন্ধ্যা, কারণ দুপুরে আমাদের লাঞ্চ করা হয়নি, এরকম করতে করতে আমাদের অনেকটা সময় কেটে যায়। মানে আনইজি ফিল থেকে আস্তে আস্তে একটা ইসের মধ্যে আসে। তখন বলে যে গুরু আসলে এটা আমি জানি না যে এরকমটা কয়জনের বলার সাহস হয়, যে প্রথম দিন যার সঙ্গে দেখা, পরে এক কথা এক পর্যায়ে চলে যায় যে এরকম বিয়ের পরে বেবি, আমরা বেবি কয়টা নিব, আমরা এত তাড়াতাড়ি বিয়ে করব না, এটা সেটা, মানে অনেক কিছুই কথা হয়ে যায়। বাম ডান কানটা ধাপা লাগছে, কাছে আছে ডান কানটা, তাই বাম কানটা এখনো ঠিক আছে। গুরু আচ্ছা আসলে আচ্ছা, আরেকটা জিনিস, জি গুরু, এই গরিব আদমি যারা টিপস নেওয়ার জন্য শুধু প্রোগ্রাম শুনিস, এই যে ফাল দিয়ে ভালোবাসার কথা বলতে যাওয়া, কোনোভাবে কনভিন্স করে তাকে মানে ওই ডিরেকশনে নিয়ে যাওয়া, এটা কিন্তু রং ওয়ে। এইরকম লুকে থাক, কাজটা অনেক সহজ হয়ে যাবে। শুধু বিয়ে না, বাচ্চা কাচ্চারও ফিল 2 ঘন্টার মধ্যেই তৈরি হবে। ইটস আ ভেরি গুড লার্নিং। ওকে, তারপর তো গুরু তখন তুই আমি তো এরকমই আছে অনেকটা- অ্যাটিটিউড নিয়ে, আর যা করার সেই করতেছে, রাইট? ওকে, জি গুরু। সন্ধ্যা লেগে গেল, তারপর তো এর পরবর্তীতে সাঁঝ টাজ লাগলে আমার কেমন যেন একটা ইয়ে আসে, সাঁঝ লাগলো, আলো কমে গেল, তারপর জি গুরু, তারপর হচ্ছে যে লালবাগে কথা- আছো? জিনা করে পরে সন্ধ্যার দিকে আমরা চলে আসি ওর এলাকাতেই একটা রেস্টুরেন্টে, যেহেতু দুপুরে লাঞ্চ করা হয়নি। ওকে, তো লাঞ্চ করতে করতে তারপর অনেক কথা হয় যে দেখো এখন তুমি কি করতেছো, বলে বাবার সঙ্গে বিজনেসে দেখাশোনা করতেছি। পরে বলে শুধু বাবার বিজনেস নিয়ে থাকবা, আলাদা আচ্ছা, কিছু একটা ভবিষ্যৎ করার- জীবন নিয়েও জি, কথাবার্তা হচ্ছে। আলাদা কিছু একটা করার চেষ্টা Very করো, good. কারণ তোমাকে তো এভাবে যদি দেখা যায় বাবার ঘাড়ের উপরে থাকলে তো আমার বাবা মা তোমাকে মেনে নিবে না। মেনে নিবে না, তখন আমি কি করব? তো কথাটা আসলে অনেকটা এভাবেই আসে গুরু। তো যাক, এভাবে গুরু আমি না তুই রে ভাই, আছিস তো মিনমিনে টাইপের, আর আমি গোটা দুনিয়াকে প্রকাশ করে দিচ্ছি, বাট গুরু তো মনে হচ্ছে যে আমার আবিরই। ওকে আবির, ফাইনাল আউটকাম হচ্ছে যে মেয়েটা ভবিষ্যতে কর্মপরিকল্পনা কি হবে, বাচ্চা কাচ্চা এই সেই সব প্ল্যান করে ফেলেছে মানে একদিনে একদিনে, 2 তখন ঘন্টার সেটা- আলাপে। তখন সেটা আসলে অনেকটাই অবাক হয়ে যায় যে অবাক হওয়ার ব্যাপার, অবশ্যই অবাক হওয়ার ব্যাপার। আর এখন plus- পরিকল্পনা তো করলো, এক্সিকিউশন নিয়ে কি হলো? মানে প্লাস যেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তখন আমি বলি তুমি পড়াশোনা করতেছো, তুমিও পড়াশোনা করতে থাকো, তার মধ্যে যেহেতু আমিও বিজনেস করতেছি বাবার সঙ্গে, একটা সময় তো আস্তে আস্তে ওকে দেখা ওকে দেখা তুমিও তোমার ক্যারিয়ার ঠিক করো, গুছিয়ে নাও, আস্তে আস্তে আমিও আমার নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিই। ওকে, তো করে এরকম কথাবার্তার পরে তো পরে আমরা ব্যাক করি। তো তারপর থেকে কথা হয় আমাদের ব্যাক কিন্তু সবসময়। করিস নি আবির, এত অন্যায় করিস না। একজন মানুষ সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো তোকে ডাক দিচ্ছে, তুই যদি নালাও হোস, পুকুর তো দূরের কথা, তুই যদি নালাও হোস, ডোবাও হোস, তাও তোরে ভাষায় নিয়ে যাওয়ার কথা। কতটুকু ভাসছিলি সেদিন? মানে ভাষার মধ্যে যেটা বলছে হচ্ছে আসলে গুরু, ফার্স্ট লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, অনেকটা আর কি হতভম্ব, মানে কি বলবো বল। সেটা আসলে বুঝাইতে পারতেছিলাম না, যে একদিক থেকে ভিতর থেকে অন্যরকম একটা অনুভূতি আসছিল, আবার সেটা প্রকাশও করতে পারতেছি না, যেটা এরকম একটা পরিস্থিতি। সব ওগুলো বুঝছি, বাট ইসে বল, মানে কি হলো তারপর? তো তারপর ও বললো যাওয়াতে চলে যাস না, চলে গেলাম বিদায়, এটা না। না আমি গুরু, সেদিন যাচ্ছি না গুরু। তো তারপর হচ্ছে খাওয়া দাওয়ার সময় অনেকগুলো পিক তোলা হয়, তখন আবার অনেকগুলো পিক তোরা তুলি। বলি মামা 2500 হ্যাঁ। ছবি তুলছিস প্রথম থেকে, মানে ছবি সেই তুলছিস আর বল। প্রথম দিনে যে কতগুলা পিক তোলা হয়েছে, আর এমন পিকগুলো আসলে কেউ না দেখলে আসলে বিশ্বাস করবেন যে এগুলো কি রকম পিকটা ছিল, দেখলে কেউ বলবে না যে এদের ফার্স্ট দেখা বা কি এরকম একটা। তো আমি তাকাই, দেখা যাচ্ছে মানে touch কি করব- ধরনের পিক? মানে তাকে টাচ করব না, তারপর সে আমার হাত ধরে এইভাবে নানান ভাবে ভূমিতে পিক তোলা হয়, মানে লাইক, মানে স্ক্রিন টাচ, খুবই ক্লোজলি, পাউড দেয়া, যেগুলো গালে গালে, হ্যাঁ অনেকটা ওই রকমই খুব ক্লোজলি ভাবে পিক তোলা হয়। ওকে ওকে, ওকে গুরু, তারপর হচ্ছে চলে যাস না, ছবি টবি তোলা হলো, তারপর ওকে বলছি যে এতক্ষণ হয়ে গেল যে আমরা আসছি, টেরি পাইনি।
ওকে আর কি ওর থেকে আমি সরে যাওয়ার চেষ্টা করতেছি, তখন মানে খুব আনইজি লাগতেছে যে ফার্স্ট তো টাইম, আমেজি লাগা কি বন্ধ হবে না? তখন আর কি আনইজি লাগতেছিল যে এটা আসলে করে বলে বোঝাতে পারবো না। তো এক পর্যায়ে বলি যে এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, চলো তো, কারণ তুমি এখনো বাসা থেকে এখনো তোমাকে ফোন দেয়নি, চিন্তা করবে না কোনো? পরে বলছে যে না, বাসায় তো জানে যে ভার্সিটিতে শেষ করে কোচিং থেকে ফিরতে ফিরতে রাত 4টা 4:30 এরকম বেজে যায়, সবসময় সময় আছে, সমস্যা নেই। কেন তোমার কি খুব তাড়া? কেন আমাকে ভালো লাগতেছে না? আমাকে ছেড়ে চলে যেতে ইচ্ছা করতেছে? কেন রাস্তায় কি আবার অন্য কাউকে দেখে ভালো লাগছে নাকি? থ্যাংক ইউ, এরকম একটা কথা বলে। তাজউদ্দিন আহমেদ বাদল 200+ শেয়ার, করে সে হচ্ছে- থ্যাংক ইউ। এটা ভালোবাসার অনেক বড় একটা নজরানা আমার জন্য। তো এরকম কথা বলতে থেকে গুরু, এরপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এরপর থেকে তার সঙ্গে ফোনে কথা সব সময়, কমিউনিকেশন চলতেছে। তারপর কোথায় গিয়ে দাঁড়ালো ব্যাপারগুলো? এরপর হচ্ছে ফেব্রুয়ারিতে ও তখন এবং আবদার আবির করে তোমার বসে- মধ্যে দুবিধা চলতেছে, একদিকে এটা করা ঠিক হচ্ছে না, আবার এনজয় করতেছো পুরো পরিস্থিতিগুলো। পরে ও বলছে যে চলো বইমেলা যাব। পরে আমি বলছি না, কারণ যাওয়াটা তো এতে পসিবল না, কারণ এখন কিভাবে যাব, কারণ নিজেদের ব্যবসা বিজনেস সেটা তো দেখতে হবে, কারণ সেটা ফেলে রেখে তো আমার পক্ষে যাওয়াটা পসিবল না। তো পরে ওকে একটা পর্যায়ের মাসে শেষে বইমেলা শেষ দিকে তো বলছে আগামীকালকে আমি যাবো, তুমি কি যাবা? আমি বলছি না সরি, আমার পক্ষে যাওয়া পসিবল না। কার সঙ্গে যাবো? বলছে আমি ভাবির সঙ্গে যাবো। ওকে যাও। তো সেদিন বাবা মাও বাসায় ছিল না, বাবা মা গিয়েছিল গ্রামে। তো তার সঙ্গে যখন কথা হয় দুপুরে আমি নিজেই কল দিই তাকে। আবির সবসময় কিন্তু এরকমই থাকতে ওর সাথেও, যতক্ষণ সময় ছিল সেদিন যেমন 5-6 ঘন্টা ছিলি, একই রকম অ্যাটিটিউডে নরমালি ভাবে উৎফুল্ল হতি, প্রাণ খুলে হাসতি, নাকি এরকমই? অবশ্যই তখন হাসতাম, ওর সঙ্গে দেখা যাচ্ছে কথা বলতাম, কথা বলার সময় অবশ্যই হাসি। বইমেলাতে যাওয়ার প্রশ্ন আসলো, তারপর তো বইমেলার প্রসঙ্গে আসলো, তখন তো আমি তো আর যাবো না, কিন্তু তখন আসলে আমি বাসায় ছিলাম, কারণ যেহেতু বাবা মা গ্রামের বাড়ি, ওকে গিয়েছিল কোনো একটা কারণে। তো দুপুরে আমি কল দিই, কি ব্যাপার কোথায়, এখনো বইমেলায়? বলে এই যে না, সোহরাওয়ার্দী উদ্যান। তো ঠিক আছে, সোহরাওয়ার্দী উদ্যান, ভাবি কোথায়? তো বলে ভাবি আছে পিছনে। তো ওর সাথে ছিল ভাতিজি, তো তাদের কথাও জিজ্ঞেস করে, ওরা কোথায়? ওরা ভাবির সাথে। তো তুমি কোথায়? বলে আমি আগে হাঁটতেছি। আচ্ছা ঠিক আছে, ভাবিকে দিয়ে একটু ভাবির সঙ্গে কথা বলবো। কারণ তখন মানে কি কারণে জানি না, একটা সন্দেহ হচ্ছিল যে মনের ভিতরে, যে সে কি আসলে আদৌ ভাবির সাথে নাকি অন্য কেউ আছে তার সঙ্গে। তো সে এই কথা বলে ফোনটা কেটে দেয়, রাখো ভালো লাগতেছে না, গরম লাগতেছে। গরমটা ঠিক ওই সময় লাগলো? জি, বলছে গরম লাগতেছে, রাখো। ওকে। তারপর আবার বিকেলে কল দিয়ে বলি, জিজ্ঞেস করি যে কোথায়? বলে এই তো রমনায়, এখন রিক্সা নিতেছি, রাখো বাসা যাওয়া লাগবে তাড়াতাড়ি। তা ভাবি কোথায়? ভাবি আছে। তো কোথায় ভাবি? কারোর কোনো সাউন্ড পাইতেছি না যে ভাবি বা ওর যে ভাতিজি কারোর সন্দেহ বাড়তেছে তোমার? তখন আস্তে আস্তে একটা সন্দেহের দিকে বাড়তে থাকে। তো ও যখন বলে যে হ্যাঁ রিক্সা নিতেছে, তখন আমি চিন্তা করি যে দেখা উচিত আসলে ও কি আদৌ ভাবির সঙ্গে নাকি অন্য কোথাও বা অন্য কারোর সঙ্গে। তো প্রথমে আমাদের যেই জায়গাটা দেখা হয়, তো আমি সেখানেই চলে যাই, কারণ বাসা থেকে ফিরতে হলে সে ওই রাস্তা দিয়ে আসতে হবে। ওকে। তো আসরের টাইম ছিল, তো দেখি যে সে মাশাআল্লাহ আসছে। আমি একটা সেপারেট ভাবে ছিলাম, যাতে আড়ালে ছিলাম, যাতে দেখতে না পায়। ওকে। তো তাকে দেখলাম যে খুব সুন্দরভাবে একটা ছেলের হাত ধরে আসতেছে, হাতে প্রায় 5-6টা ব্যাগ ছিল তার। আমি তো দেখে পুরাই অবাক। 5-6টা ব্যাগ বলতে ছেলেটার বদলতে হয়তো মার্কেটিং করে দিয়েছে বা কিছু একটা। ওকে জি গুরু। তারপর তখন আমি ওর পিছনেই আস্তে আস্তে, তো ছেলেটা দেখি যে একটা গলির ভিতরে ঢুকে ওর সঙ্গে প্রায় অর্ধেক যাওয়ার পরে ও হয়তো বা বলছে যে যাও আর আসতে হবে না, এরকম একটা কিছু বোঝা যাচ্ছে। তো তখন গুরু ও আমাকে দেখতে পারে না, আমি আবার আড়াল হয়ে যাই এবং ও পিছনের দিকে ঘুরে কয়েকবার তাকায় যে আসলে যে ও কি ওর পিছু নিচ্ছে বাসা দেখার জন্য নাকি না, এরকম করতে করতে সে আগায়, কিন্তু ছেলেটা আমার পাশ কাটিয়ে চলে যায়। তো তারপর আমি যেটা করি, এমনভাবে তাকে ফলো করি যে, এবং ফলো করতে করতে বাসা পর্যন্ত যাই। সে তাদের বাসায় আর কি চিনে নেই। তো তারপর যেটা হচ্ছে, তখন সাথে সঙ্গে আমি ওকে কল দিই বলি যে কোথায় তুমি, আর সাথে ছেলেটাকে। পরে বলছি ছেলেটা মানে কোথায়? ছেলেকে দেখলা? কাকে দেখলা তুমি? ছেলে পাও কই? আমি তো এই যে মাত্র বাসায় ঢুকলাম। আমি বলছি তোমার সঙ্গে যে ছেলেটাকে নাকামি করে না,
পরে ও যে ড্রেস পরা ছিল, বলতে পারছো এভাবে কথা? হ্যাঁ, তখন আমি ওকে এভাবেই বলছি যে এভাবে ন্যাকামি করো, ন্যাকামি না করে বলো যে ছেলেটাকে। বলে কোথায় ছেলে পাইলে, কই ওরা থেকে? তো মেয়ে, ছেলেদের ড্রেস বাসায় বসে বসে কি স্বপ্নে দেখো? হুম। বাসায় বসে বসে স্বপ্নে দেখতেছো? আমি বলছি আমি বাসায় না, অলরেডি আমি তোমার বাসার সামনে। বলছে মানে আমার বাসার সামনে? পরে বলছি বিশ্বাস যদি না হয় বাইরে এসে দেখতে পারো। তুমি এই ড্রেস পরা ছিল না, তোমার সঙ্গে ছেলেটা এই ড্রেস পরা ছিল, তো পাঞ্জাবি পরা ছিল, সেই দিন সেই ছেলেটা পাঞ্জাবি পরা ছিল। তো সেটা আমি বলি তাকে। তো বলার পরে বলে আসলে এটা আমার একটা ভাই, খুব ক্লোজ। তো ভাই বুঝলাম, কিন্তু বললে যে ভাবি ছিল সাথে বা ভাতি ছিল, ওরা কোথায়? ওদেরকে তো দেখলাম না। বলছে যে ওরা আগেই চলে আসছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসছে। তাই তুমি কি জানো যে আমাদের বাসায় আসার রাস্তা কয়টা? 3-4টা রাস্তা। আমি বলি এগুলো আমাকে শেখায় না, নেক্সট টাইম আমার সঙ্গে। অতটুকু ভালো রে যে ভাই হয়ে হাত ধরা বা বুকে মাথা দেওয়া, মুখ ঘষা, বললাম মানে ওকে বললাম যে হাত ধরে আসলে সবটাই তো দেখলাম, সো সব ন্যাকামি বাদো, আর নেক্সট টাইম আমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করবো না। এই কথা বলার পরে সেই সাথে সাথে কান্নাকাটি শুরু। মানে এমন ভাবে বলে তুমি আমাকে সন্দেহ করতেছো। হাউ ক্যান ইট পসিবল? আমাকে সন্দেহ করতেছো, আমাকে বিশ্বাস করো না, চাইলে তুমি ভাবির সঙ্গে কথা বলতে পারো। এটা শুনে তখন আমি তাকে আর কি অত গুরুত্ব দিচ্ছি না। তারপর আমি চলে আসি নিজের বাসায়। তো বাসায় আসার পর সন্ধ্যার দিকে তার ফোন আবার প্রায় 15 থেকে 16 বার কল দেওয়া হয়ে যায় তার। তখন আমি ফোনটা রিসিভ করিনি। প্রায় 17-18 বার যখন দেয় তখন আমি কলটা রিসিভ করি। বললাম কি ব্যাপার, সমস্যাটা কি? এতবার কল দিতেছি কেন? দেখতেছি যে ধরতেছি না। আমি তোমাকে বললাম না যে কোনো কল দিবা না, আর আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবা না? মানে সে তখন এমন ভাবে মানে কান্না শুরু করছে, মনে হয় যে তাকে কেউ, আসলে এটা কিভাবে বোঝাবো, অনুভূতি আসলে বুঝাতে পারছি না। অনেক কান্না করছে, মানে খুব তার কান্নার ভঙ্গি। বলছে চাইলে ভাবির সঙ্গে কথা বলতে চাইছো না, না ভাবির সাথে কথা বলো। পরে আমি তার ভাবির সঙ্গে কথা বললাম, জি ভাবি। পরে ভাবি বলছে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের মধ্যে? তো আসলে সেদিন ওর ভাবির সঙ্গে ফার্স্ট কথা হয়, এর আগে কখনো কথা হয়নি। তো হ্যাঁ, তোমার কথা ওর মুখে অনেকবার শুনছি, অনেক কিছুই বলছে যে তুমি ছেলেটা অনেক ভালো, ভদ্র। তো তুমি নাকি ওকে সন্দেহ করতেছো? বললাম আসলে ভাবি আমি তো, ও বললো যে ভাবি আছে, ভাবি ছেলে মেয়েরা আছে, কিন্তু আমি আপনাদেরকে আসলে দেখিনি, তার জন্য যেহেতু দেখলাম একটা ছেলে। পরে বলছে এটাও হচ্ছে ওর এক ভাই। কিরকম ভাই ভাবি? তো পরে ভাবি বললো যে ওর সঙ্গে মানে ওর সঙ্গে ভার্সিটিতে, একই ভার্সিটিতে পড়ে তো ওরা, আর খুব ক্লোজ, সেই ক্ষেত্রে আর কি ভাই বোনের মতো সম্পর্ক। ওকে, তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি, ফোনটা একটু ওর কাছে দেন। পরে আমি তাকে সরি বলি। পরে সে বলতেছে থাক, এখন তো আমাকে সরি বলা নাকি এমনি সরি বলছো? আমি তাকে বলি সরি, ঠিক আছে সরি। না, আমি জিজ্ঞেস করছি তখন তুমি কনভিন্স ছিল নাকি এমনি সরি বলছো? না, তখন অলরেডি অনেকটা কনভিন্স হয়ে যায়, যেহেতু ভাবি এভাবে বলতেছে, তো ভাবির কথা শুনে ওকে, তারপর অলরেডি অনেকটা কনভিন্স হয়ে যায়। তো তারপর যেটা হচ্ছে মানে কি করব, তখন একটা একদিক থেকে মনের ভিতরে সন্দেহ, তারপরও দূর হচ্ছে না। আর দূর হচ্ছে না হওয়ার কারণ হচ্ছে এটা যে তার সঙ্গে যখন ফার্স্ট কথা বলি, প্রায় বেশ কয়েকজন বলে যে মেয়েটা কিন্তু অনেকটা এরকম ভালো না, বা এর সঙ্গে অনেকের রিলেশন ছিল বা আছে এখনো। তো এরকম পর্যায়ে চলতে, তখন এইগুলো মাথার মধ্যে আসলে ঘুরপাক খায়। তো এক পর্যায়ে আবার আস্তে আস্তে চিন্তা করি যে অনেক সময় তো মানুষ চেঞ্জও হয়ে যায়, মানুষ তো সবসময় একরকম থাকে না এইভাবে। কারণ হচ্ছে তার যে ফার্স্ট ডের যে তার অ্যাটিটিউড যেরকমটা ছিল, তার মানে ভঙ্গি, কথা বলা, সব কিছু নিয়েই। তো করে এরকম করতে করতে আরও বেশ কিছুদিন চলে যায়। এরপরে হঠাৎ ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে যখন যাই, তো মার্চের 13 তারিখে ছিল তার বার্থডে। তো বার্থডে সেদিন 13 তারিখের জায়গায়, তো সেদিন তো আমার পক্ষে পসিবল না। তো আমি বলি যে 13 তারিখ না, তোমার বার্থডে 15 তারিখে সেলিব্রেট করবো না। তো বলে ঠিক আছে, সবাই এরকম করে আমার সঙ্গে। আমার বার্থডে একমাত্র মানে যখন যেদিন হোক আমার বার্থডে কেউ কখনো সময় মতো সেলিব্রেট করে না, বার্থডে পিছিয়ে দেয়। দেখা যায় যে বাবা বলে তার নিজের বিজনেস, ভাইয়া বলে তার নিজের বিজনেস, কখনোই দেখা যায় শুক্রবার আমরা কখনোই হয় না। আর তুমিও সেম একই কথা বলতেছো,
ভালো। পরে বললাম দেখো কি করবো, সবাই তো একই অবস্থা, কারণ যে যার যার কাজকর্মে বিজি থাকে। আর তোমার সঙ্গে যদি দেখা করতে আসি বা কোনো বার্থডে সেলিব্রেট করতে যাই, অবশ্যই সেটা আমাকে লুকোচুরি করে আসতে হবে, কারণ নিজের ফ্যামিলিকে কোনোভাবে বুঝ দিয়ে আসতে হবে, বা হুটহাট করে তো আসাটা সম্ভব না, তার জন্য তো আমার সময়ের প্রয়োজন। তো বলে ঠিক আছে, যা ভালো মনে করো তাই করো। শুক্রবারে আসবো তো, সেদিন 15 তারিখ শুক্রবার পরে। মুজাহিদ লিখেছে ফরিদপুর থেকে আছি গুরু, এই গরিব আদমির কমেন্টটা একটু পড়েন, খুব ভালো লাগবে। পড়লাম মুজাহিদ ফ্রম ফরিদপুর। তো গুরু, তারপর হচ্ছে বাসা থেকে এখন আমি কি বলবো, নামাজ পড়ে এসে বাসা থেকে এখন কি বলে বের হবো, কারণ বের হতে যদি যাই দেখা গেল যে তখন এমন ধরবে, বা যদি ড্রেস আপ চেঞ্জ করি তখন তো জিজ্ঞেস করবে যে কি ব্যাপার। ঠিক আছে, এভাবে মানে আম্মু প্রায় মাঝে মধ্যে এটা বলতো, যদি দেখা যায় তো ড্রেস আপ চেঞ্জ করে বের হইতেছে হঠাৎ করে, তো কি বলতো যে কি ব্যাপার, জামাই বউ সাথে কই যাইতেছেন, কই আড্ডা মারতে যাইতেছেন। আমার না বেশি কোথাও যাবো না, এই যে বাসা নিচি কোনো দোকানে। তো পরে সেদিন আসলে বুঝতে পারে না, পরে ভালো লাগছে না বলে একটু ঘুরে আসি, তো এই কথা বলে বের হয়ে যাই। তো বের হয়ে এর আগের দিনই একটা দোকানে কেকের অর্ডার দেওয়া ছিল, তো তাড়াহুড়ো করে সেই কেকটা নিই এবং এলাকার এক ছোটো ভাইকে কল দিই, বলি কোথায়, তাড়াতাড়ি আসো। বলে ভাই এখন এই সময়ে? আমি বলি জানি না, তাড়াতাড়ি বের হও। কেন, কি হয়েছে, কোথায় যাবা? পরে আগে বের হতো, তারপর যখন বের হবে তখন দেখতে পারবো কোথায় যাই। তো তারপর সে বের হয়ে আসে এবং তাকে নিয়ে আস্তে আস্তে কথা বলতে বলতে চলে আসি। তো ও তখন বলছে, আমরা আর কি ফার্স্ট ডে যখন ওর সঙ্গে দেখা হয় সেদিন আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম চাইনিজটা আর কি, ও বলছে সে চাইনিজে যাওয়ার জন্য, ওখানে যাও। আচ্ছা ঠিক আছে, তো আমি চলে যাই। তো যাওয়ার কিছুক্ষণ পর ও আসে, তারপর ওর ভাবি ছেলে মেয়ে, এই কিছুক্ষণ পর পর ওর আর অনেক ফ্রেন্ডরাও আসে। বলো কি, মানে সেটা দেখে তো মানে আমি নিজেই আরেকবার অবাক হয়ে যাই। মানে কি অবাক হচ্ছে, ওকে আমি বলতেছি যে একসাথে এটা দেখে নাকি মানি ব্যাগের দিকে খেয়াল রাখতেছে। গুরু আসলে সবটাই দুটোই, কারণ তখন তো আমি মানে ওইরকম একটা প্রথমে preparation মেয়ে আসলো, ছিল না। মেয়ে আসলো, মানি ব্যাগ বলতেছে ঠিক আছে, ভাবি বাচ্চা সহ, এইটা কি খবর, বন্ধু বান্ধব, আমার তো যায় তখন তো আসলে পুরোই অবাক, এবং ওদিকে ভয় যে আজকে বাসন যেটা কি মাজানোর হইতেছে। দায়িত্ব না দেয় আমারই। তারপর তো সবার সঙ্গে পরিচয় করায় দেয়, ও এইভাবেই পরিচয় করায় যে এটা আমার বয়ফ্রেন্ড। এবং ওর ভাবির দিকে আমি বেশিরভাগ সময় ফলো করি, মানে প্রায় ফলো করছি, যে মানে সে এরকম একটা ভাবভঙ্গি, বলতে গেলে মনে হচ্ছে যে এটা তার ননদের হাজবেন্ড বা কি এরকম কিছু একটা, এরকম বলা যায় যে হ্যাঁ ভাইয়া কেমন আছো, অনেক তোমার সঙ্গে ফার্স্ট দেখা হইলে এসে, কিন্তু ফার্স্ট দেখার মুহূর্তেও মানে তার অ্যাটিটিউড মনে হচ্ছে তার আমি ননদের হাজবেন্ড, এরকম কিছু। তার মানে ফার্স্ট দেখাতে এরা মোটামুটি অ্যাডভান্সই, যা বোঝা গেল অনেকটাই অ্যাডভান্স। তোমার ওই প্রেয়সীর কথা, তাকেও দেখলাম ফার্স্ট দফাতেই বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেছে, ভাবি এও দেখা যায়, মানে প্রথম দেখা সেম সিচুয়েশন। কোথায় বাড়ি এদের। তো আই রিয়েলি লাভ দিস ফাস্ট ফরওয়ার্ড লাইফ। কে ইনভেস্ট করবে, এই করো রে, গল্প করো রে, অমুক করো রে, খাওয়াও রে, ওই করো রে, মানে সুন্দর। যতই দিন যাইতেছে ওর দিনও তো যাওয়া লাগে না, শুধু সন্ধ্যা হতে বাকি। তারপর হচ্ছে আমরা কেক কাটি। তো কেক কাটার মুহূর্ত একটা মজা তুমি পাচ্ছ নাকি মানি ব্যাগের টেনশনে শেষ? না, তখন আর কি সেই চিন্তাটা করতেছি না। সঙ্গে যে ছোট ভাইটা ছিল, ও পরে ওর দিকে যখন আমি তাকাই তখন কিছু আছে, ও বুঝতে পারে আসলে, তখন ও বলছে যে ভাইয়া টেনশন নিস না, আছে পেপার বিস্কিট করা টাকা। ওকে, পরে সে আমাকে আর কি ইশারা করে, ভাইয়া টেনশন নিও না, যা হওয়ার হবে। পরে তো যখন কেকটা কাটার পরে ও বলছে কি ব্যাপার, সবাই হ্যাপি বার্থডে বলো, মানে কেক কাটতেছো না, মানে বার্থডে পালন করতেছো নাকি কোনো মৃত্যু শোক পালন করছো 40 সাথে? ওকে, সেটা তো বুঝতেছি না, সবাই চুপচাপ। বাট তো সবাই তখন হাসি দিয়ে উঠি এবং সবাই ওকে উইশ করি। তো ওই জন্য আমি একটা গিফটও নিয়ে যাই, আর সেই ছোট ভাইটাও সাথে সাথে বলে তুমি গিফট নিতেছ তো আমি কি খালি হাতে যাবো, আমারও তো কিছু একটা নেওয়া দরকার। আমি বলি যেটা মনে হচ্ছে তাড়াতাড়ি করো।
তো সেও তখন একটা গিফট নিয়ে নেয়। তো তখন যখন গিফটগুলো দেয়, সে গিফট পাওয়ার পর তো মহা খুশি। তো ভাবি বলতেছে তোমরা কি এইভাবেই থাকবা, আসছো এনজয় করা, পিকটিক তুললো। এক্স্যাক্টলি, কারণ ওই যতটুকু বর্ণনা শুনেছি পরিবার এবং এর বিলঙ্গিংনেসের, কারণ শুধু ওখানে থেমে যাওয়ার কথা না, আরো কিছু করো উইদিন দ্য ডে। তোমরা পিক তুলবা না, এনজয় করো না, খাবার তো রেডি হয়ে আসতে এখনো সময় লাগবে। তো তখন আমি বলি পিক তুলে দিবে কে, মানে এক একজনের হাতে দিকে তাকাচ্ছে, আর এর মধ্যে ভাবি উঠে আসছে, বলে তোমরা দুজন একসঙ্গে দাঁড়াও, পিক তুলে দিই। ওকে, আমি তখন আরো শক্ট হয়ে যাই যে ভাবি বলতেছে এই কথা। যাই হোক, ছবিটা তুললো, ভালো সময় কাটলো, যাই হোক মোটামুটি একটা ভালো সময় কাটলো। আমরা তখন কিন্তু একটা আস্তে আস্তে একদম একটা ক্লোজিং হ্যাপিনেসের মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত হয়। আমি কিছু টেক্সট অঙ্গনকে নিতে বলবো আর অনুরোধ করব আবিরকে ক্লোজিং পার্টে যাওয়ার জন্য। হ্যাঁ, সময় আমাদের খুবই কম। ওকে, মিনভাইল আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। গুরু, যেমন আমাদের সাথে রায়হান আছে, আমাদের সঙ্গে রাজ্জাক আছে, দেন তাহমিনা আছে, হালিম আছে। গুরু, দুবাই থেকে শুনছি। দুবাই থেকে কে এটা? হালিম। হালিম ভাই আমাদের। আমি দেখেছি যে দুবাই থেকে শুনছো এবং তুমি মিস করছো, এই কথাটাও লিখেছো। ওকে, এঞ্জেল পরি বলেছে গুরু আপনার নামটা কি জানতে পারি? আমার নাম এহতেশাম, পুরো নাম হচ্ছে এহতেশামুল হক। নিকনেম শুনলে তুমি এই মুহূর্তে এঞ্জেল পরি বলবে যে আমার খালাতো বোনের নাম এটা। তাই বলে দিচ্ছি, আমার বড় ভাইয়ের নাম রবি, আমার ছোট ভাইয়ের নাম কবি। রবির পরে ওরা চিন্তা করে রাখছিল এলাকার লোকজন যে কোনো ছেলে হলে ওর নাম রাখবে ওরা ছবি, কবিতা মেলানোর জন্য। কবিতা তো মিললো ঠিকই, কিন্তু এই নামটা আমি যখনই কাউকে বলতে চাই সবাই আমার ভাবির নাম ছবি, অথবা কেউ বলে যে আমার খালাতো বোনের নাম ছবি। বিষয়টা এরকম, বাট আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ এহতেশামুল হক, নিকনেম হচ্ছে এহতেশাম। ওকে, দেন কুড়িগ্রাম থেকে মামুনুর আছে আমাদের সঙ্গে, আব্দুল্লাহ আল সাকিব আছে। আমার একটা ইতিহাস আছে গুরু, সো ইতিহাস আমাদের যেটা আছে, আপনার ভালোবাসার গল্পটা আপনি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। কমেন্ট সেকশনে না, আমাদের অবশ্যই মেসেঞ্জারে বা আমাদেরকে SMS এর মাধ্যমে আপনি শেয়ার করবেন। যেটা করবেন, আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নেম, দেন আপনার লোকেশন, দেন আপনার ফোন নাম্বার, আর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু রাইট GURU গুরু। টেক্সটের শুরুতে আগে GURU গুরু লিখতে হবে, দেন নাম, লোকেশন, ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে হবে 16260 এই নাম্বারটিতে। ওকে, আমি আরো 3-4টা টেক্সট নিয়ে নিই ফাঁকে। সাবিনা বেগম লিখেছেন যে মিস ইউ গুরু, আমিও আছি গুরু অ্যান্ড আপু, এমনটা জানিয়েছো ইউসুফ। আনজারুল ইসলাম লিখেছো যে হাই আপু, আমিও আছি, এমনটা জানিয়েছো জান্নাতুল নাইমা ইকরা। পরবর্তী স্টোরিতে যাচ্ছে, একদম ক্লোজিং পার্টটা এখন শুনতে চাইবো। জি গুরু, এরপর হচ্ছে যে এক পর্যায়ে তার আসলে অনেকগুলোই ফল্ট খুঁজে পাই এবং অনেকে অনেক কমপ্লেন করতে থাকে যে ভাই আপনি যে যার সঙ্গে চলাফেরা করতেছেন বা যার সঙ্গে রিলেশনে আছেন সে অনেকের সাথেই চলে, তার সম্পর্কে কিছু জানেন? ওকে, তো এরকম অনেকে অনেক কিছুই বলে, এমনকি অনেকে অনেক প্রুফ সহ দেয়। তখন ওকে যখন আমি জিজ্ঞেস করি যে এটা কি, এগুলো কি, তখন সে বলে যে আসলে তোমাকে না বলছি অতীত নিয়ে কোনো টানাটানি করবে না, যাওয়ার হয়ে গেছে, বর্তমানে থাকো। ওকে ওকে। তো তারপর হচ্ছে যে এই মুহূর্তে কারো হাত ধরলো সাথে সাথে ওটা অতীত হয়ে গেল, এরকম তো আর না, মানে আরো অনেক এরকম আমি যা দেখতেছি যে এরপর পর যেটা চলে আসে সামনে, যেটা দেখি যে সে শুধু আমি না, সে আমার সঙ্গে রিলেশন থাকাকালীন অবস্থায় সে একাধিক রিলেশনে জড়িত, হয়তো তার মন বড়, কাউকে না করতে পারে না, তারপর একাধিক রিলেশনে জড়িত। এরপর এক পর্যায়ে একটা বাসা থেকেও একটা প্রবলেম সৃষ্টি হয় যে মানে আমার হাবভাব হঠাৎ করে অনেকটা পরিবর্তন। আচ্ছা, দারুণ একটা টেক্সট আছে, সাজু মোল্লা লিখেছো, এত লাজুক ছেলে এখনো আছে গুরু, যে কারণেই কিন্তু এই ছেলেটা আজকে হট সিটে বসেছে। এবং আমি অনেক ব্যাখ্যা দিচ্ছিলাম, কে লিখেছে জানিস? সাজু লিখেছে, সাজু মোল্লা। দারুণ বলেছো, এক লাইনে এত লাজুক ছেলে আছে গুরু, এই কথাটা আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম, তাও বুঝিয়ে উঠতে পারিনি। এক লাইনে বলেছো, ওর অ্যাটিটিউড ভিতরে কি ও জানে আর ওর মাবুদ জানে, বাট আমার যে দেখে মনে হচ্ছে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সের ছেলে এখনো পৃথিবীতে বিরাজমান, এবং এর ভিতরে বাইরে কি চলতেছে আল্লাহ মাবুদ মালুম, বাট বাইরের মুখটাতে একই রকমের ক্যানভাস, অনেক কষ্ট, অনেক রোদ, অনেক বৃষ্টি, দারুণ শীত,
কিন্তু চেহারার অবয়ব কিন্তু একই রকম, এটা কোনোভাবেই বদলানোর না। এবং আসলে লাজুক, যেমনটা তুমি বলেছো, অঙ্গন কিছু বলার জন্য উসখুস করতেছে কোনটা? না গুরু, আমি আপনার কথা শুনছিলাম যে এত লাজুক, আমি কি মিনভাল কিছু টেক্সট পড়তে পারবো গুরু? প্লিজ। ওকে, আমাদের সঙ্গে জয়নাল আবেদিন আছে। আমিও প্রেমে পড়ে হাত পা ভেঙে ফেলেছি। অবশ্যই তোমার ওকে, তোমার নেল পলিশের কথা কিন্তু আসছে বিভিন্ন জি text গুরু, আমি অনেকবার দেখছিলাম। দেখলাম। এটা একটা ইটস আ হ্যাপি কালার গুরু, ইয়েলো। আমি জানি না এটা মেয়েদের আমরা হ্যাপি কালারও আছে। না, ইটস মাই হ্যাপি কালার। My happy আমি ভাবলাম color. যে এরকম কোনো ট্রেন্ডি ব্যাপার আছে। নো 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 গুরু, ইয়েলো মেক্স মি হ্যাপি। আপনাকে কোন কালারটা হ্যাপি করে গুরু? নেভি ব্লু। নেভি ব্লু। ওকে, সো গুরুকে নেভি ব্লু হ্যাপি করে, আপনাকে কোনটা হ্যাপি করে আপনিও জানাতে পারেন। তোফাজ্জল বলেছে লাভ ইউ গুরু। রোশন বলেছে অনেকদিন পর আসলাম। ওকে, আলমামুন আছে। গুরু কেমন আছেন? গুরু আমি কেমন ভালো আছেন? আছি, দারুণ আছি, সেই রকম ফাটাফাটি যাতা অবস্থা। আবির, তারপর শেষে একদম ক্লোজিং পার্ট এবার। যেগুলো এরপর হচ্ছে আমি একটা পর্যায়ে যে আসলে তাকে তখন মানে কি বলবো, যেটা হচ্ছে যে তখন আমি একটা ডিসিশন নেই যে এভাবে আমি যত যাই বলি তাকে কোনোভাবে বুঝাইতে পারতেছি না। প্লাস এবং একটা পর্যায়ে ওর প্রতি এমন একটা আসক্ত হয়ে পড়ি যে ফিরে যে যাব সেটাও পারতেছি না। আচ্ছা। তো আবার বাসা থেকে যে প্রবলেমটা হয়, এভাবে যে তো অনেক feel দিন, করতেছে- প্রায় 4-5 বছর হয়ে গেছে জি তো এই গুরু। করতে করতে। তো বাসা থেকেও সন্দেহ করতেছে যে আজকাল দেখা যাচ্ছে অনেকটা আমার ভিতরে চেঞ্জ, বা সবসময় তো দেখা যায় নর্মালি ভাবে থাকি, কিন্তু এখন হঠাৎ করে গেট আপ একটু চেঞ্জ, কিছু একটা তো অবশ্যই হইতেছে। তো অবশ্য বাসায় আসলে এতদিন কিছুই জানতো না, হয়তো বা আজকে শোনার পর হয়তো বা জানতে পারতেছে আজকে যে এত কিছু হয়ে গেছে। তো গুরু তারপর এক পর্যায়ে আমি ওর ভাই এবং বাবা সবার ফোন নাম্বার কালেক্ট করি এবং কালেক্ট করে সবার সঙ্গে কথা বলি। তো কথা বলার পরে জিজ্ঞেস করছে, এক পর্যায়ে যখন পরিচয় দিই বলছে যে ভাইয়া কি, কেন ফোন দিচ্ছেন ভাই, আমি আপনার নাম কি? তখন কি বলবো বা তার সামনে কিভাবে উপস্থাপন করবো? পরে তখন এক পর্যায়ে বললাম যে ভাইয়া আসলে একটা বিষয় নিয়ে কথা বলার ছিল, যে খুব ইম্পর্টেন্ট, আপনার কি একটু সময় দিতে পারবেন? পরে বলছে হ্যাঁ সমস্যা নেই, বলেন ভাই কি বিষয় বলতে চাচ্ছেন। তুমি কি আসলে এরকমই নাকি? মানে বলতে স্টুডিও না যেমন দেখতেছি তোমাকে, তুমি কি এমনই নাকি স্টুডিওতে এমন হয়ে আছো? গুরু আসলে আমি বলি নাকি জীবনে কেউ বলছে তোমাকে এই ধরনের কথা? গুরু আসলে অনেকটাই আনিসি লাগতেছে, মানে যে বিষয়টা কেউ জানতো না। না সেটা ঠিক আছে, বাট তোমার কথাবার্তা চালচলন কি এইরকমই? তোমার বন্ধু বান্ধবরা কি এমনই বলে, বা পরিচিত লোকজন না গুরু, তোমাকে লাজুক বলে, বা তুমি একটু এরকম বলে কি? আসলে নাকি আমার এরকম দেখে মনে হচ্ছে? আসলে গুরু ভিতর থেকে অনেক কিছু নিয়ে অনেক টেনশন কাজ করতেছে, যেটা এনিওয়ে যাই হোক, তুমি বলছিলে যে ফাইনালি তোমাকে পরে সব হচ্ছে নিয়ে কথা বলছে। হ্যাঁ। ফাইনালি তো তখন তাকে সবকিছু আস্তে আস্তে খুলে বলি, যে খুলে বলার পরে বলছে যে এটা যদি আমি আমার বোনের সামনে যে তোমাকে বলি তখন কি তুমি বলতে পারবা? আমি বলি পারবো না কেন, অবশ্যই পারবো, এবং সবকিছু চাইলে আপনি যদি প্রুফ চান আমি প্রুফও দিতে পারবো। বলে কি প্রুফ দিবা? পরে এক এক করে তখন সবার কথা বলি, ভাবির কথা বলি। ওকে। তখন তো তার ভাই অলরেডি ডিস্টেন্স, মানে এত দূর, অথচ কিছুই জানি না। পরে সে তার বাসায় অনেক ঝামেলা হয়, তো একটা পর্যায়ে তার সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাওয়ার প্রায় 7-8 মাস পর আবার সে ব্যাক, সে আছে বিভিন্ন সে কোনো না কোনো ভাবে আসতেছি, আর কোনো না কোনো ভাবে ইমপ্রেস করতেছি। তো এরপর সে একই অবস্থা, একই সূত্রপাত। তো এরপর তার ফ্যামিলির সঙ্গে আমার একটা মানে খুব একটা ঝামেলা সৃষ্টি হয়। তো ফাইনালি বলতে গেলে গত 2019-এ একটা পর্যায়ে বিজনেস, মানে আমাদের বিজনেসের অবস্থাও খারাপ হয়েছে, সব দিক থেকে একটা খারাপ হয়েছে এবং একটা সন্দেহের জন্ম নেয়। তো এক পর্যায়ে যেটা হয়, বাসায় খুব ঝামেলা হয় বাবার সঙ্গে মার সঙ্গে, এবং বাবার সঙ্গে আসলে বলতে গেলে আমি অনেকটা বেয়াদবিমূলক আচরণই করে ফেলি। তো এরপর সেই সঙ্গে সঙ্গে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয় গুরু। বেয়াদবির মাত্রা কেমন ছিল? সো গুরু বেয়াদবির মাত্রাটা আসলে বলতে গেলে খুলে বলতে পারবা নাকি পারবা না? খুব আর কি, যেটা করে ফেলছি সেটা আসলে কোনো বাবা মাই কোনো সন্তানের থেকে আসলে আশা করতে পারে না, এরকম একটা মাত্রাটা কি বলতে পারবা না? পারবা না, না পারলে বলার দরকার নেই, বাট আমার মনে হয় তুমি সত্য বলতে পারো, তাই জিজ্ঞেস করলাম কি কি করেছিলে সেদিন আর কি। বাবার সঙ্গে খুব মিসবিহেভ করি এবং তাকে খুব আজে বাজে ভাষায় আর কি
কথা বলে এগুলো ফেলি, আপেক্ষিক অনেক শব্দ, কিছু একদম স্পেসিফিক করো। অনেক কিছু আর কি বলে ফেলি যেগুলো আর কি আসলে বলার মতো না। যেমন খুব খারাপ ব্যবহার করি যে তার সঙ্গে, যেমন যে এতদিন বলি যে যখন যা চাইছি সেটা কখনো পূরণ করতে পারেন নাই, মানে এটা সেটা নানান কিছু বলি। তো তারপর যখন বাবা রাগ হয় খুব মারধর করে, তো এক পর্যায়ে আর কি আমি রুম থেকে বের হয়ে বাবাকে তুমি অক্ষম বলো, রাইট? যে তুমি আমার বিভিন্ন রিকোয়ারমেন্ট পূরণ করতে পারোনি, আমি যা চাইছি দাওনি, এসব নাকি আরো বাজে কিছু? জি গুরু, এরকম গালিগালাজ তো করো। আর হ্যাঁ, সেটাও আসলে এরকমই একটা সিচুয়েশনে চলে গেছে। গালিগালাজ তো করো, সেটাও করে ফেলছি, কারণ রাগটা তখন মাথায় এতটা ছিল যা বলার মতো না। হ্যাঁ, তারপর তো বাসা থেকে বের হয়ে যাই। এবার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে কি করব, তারপর প্রায় 7-8 দিন দেখা যায় নানানভাবে এদিক সেদিক থাকি। তো এলাকার যে ভাইটার সঙ্গে সবচেয়ে ক্লোজ ছিলাম, পরে তার সঙ্গে সে নিয়ে যায় তার পাশে, এবং নিয়ে যাওয়ার পরে একটা জব দেয়। সেটা হচ্ছে একটা শপিং সেন্টারে জুয়েলারি শপে। তো সেখানে জব মোটামুটি ভালোভাবেই করতে থাকি। তখনই আর কি করোনার সিজনটা চলে আসে। ওকে করে এরপর থেকে আমার দিনকাল মুড একটু খুব খারাপের দিকে চলে যায়। আর গুরু, যেহেতু বললাম যে গত 2011 থেকে আমার একটা ডিজিজ ছিল, তো তার জন্য আমার সবসময় জ্বর হতো, জন্ডিস হতো বলছিলে। জি, মানে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা হচ্ছে এমন একটা জ্বরের একটা অ্যাডভান্স রূপ, এমন কিছু। এটা হচ্ছে মানে এমন একটা খারাপ ডিজিজ যে শরীরের হাড় গোড় এগুলো কি অ্যাটাক করে ফেলে, এবং সেগুলোতে এফেক্ট করে। দেখা যায় যে কোনো একটা অংশ ড্যামেজ করে ফেলে, অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়। কিন্তু আসলে আমি কখনো বুঝতে পারিনি যে আসলে গুরু, এটা আসলে কখনো আমি বুঝতে পারিনি যে মানে আমার কোনো খারাপের দিকে যাচ্ছে বা কি। তো মেডিসিন সবসময় নিতাম। আমি একদম শেষের দিকে যাচ্ছি। যেগুলো আমি একদম শেষের দিকে চলে যাচ্ছি, তো মেডিসিন সবসময় নিচ্ছি। তো গুরু, এরপর আস্তে আস্তে এই জব রেখে ওই জব, ওই জব রেখে এই জব, এটা রেখে ওইটা। তো এক পর্যায়ে আম্মু বলে যে বাসা থেকে তো খুব রাগ দেখায় বের হইছস, তো এই পর্যন্ত এখন কত টাকা ইনকাম করছিস, কয় লাখ টাকা কেস করছিস। পরে আসলে কি বলবো, তখন এখন আসলে আর কি দেখা যায় বাবা মাকে ওইভাবে কিছুই বলতে পারি না গুরু। তো অ্যাট লাস্ট একদম শেষ পর্যায়ে চলে যাই। তো শেষের দিকে গুরু যেটা হচ্ছে, প্রায় গত 3 মাস ধরেই একটু প্রবলেম হচ্ছিল, যেগুলো এই মানুষের এই ফিঙ্গারটা দেখা যায় যে অনেকটাই করা যায়, কিন্তু এখন যতটা হচ্ছে অন্য সময় অতটা হয় না। কারণ আজকে শুধুমাত্র প্রোগ্রামে আসার জন্য অতিরিক্ত মেডিসিন নেওয়া হয়ে গেছে, যেটা আসলে একদম উচিত না। কারণ এই যে দেখা যাচ্ছে এখন যে এই ফিঙ্গারটা কিন্তু এর বেশি ব্যান্ড হচ্ছে, হ্যাঁ, জি, এর বেশি নিতে পারছি না, যাচ্ছে না। অন্য সময় কি হয়, মানে দেখা যায় এরকম ভাবে স্ট্রং হয়ে আছে, যতই চেষ্টা করি এটা নিতে পারবো না, মানে এরকম হয়ে যায় স্ট্রেট। এখন এই বডির ফ্লেক্সিবিলিটি অনেকটাই কমে যায়। আসলে এগুলো এটা হচ্ছে মূলত পেইন তো হয় সাথে। এটা আর কি ডিজিজটা এরকম যে হাড়গুলো একটা সঙ্গে একটা জুড়ে ফেলে, তখনই প্রবাবিলিটি থাকে একটা মানে কোলাপস হয়ে যাওয়ার। তো লাস্ট পর্যায়ে এখন আর কি গত মার্চ থেকে একটা গার্মেন্টসে জব করছিলাম। তো গত 2 মাস ধরে যেটা হয়, মানে হাঁটা চলা দেখা যায় আমার অনেকটাই প্রবলেম হচ্ছে। গুরু হাঁটতেছিলাম, আমি তখন ভাবছিলাম যে এটা কি এই রোগের জন্যই। যেগুলো আসলে এট লাস্ট ফাইনালি যখন আমি এরকম মানে তখন আর কি বুঝতে পারছি না, মানে ডাক্তারের কাছেও যাই, ডাক্তার মেডিসিনও দেয়। এরপর সর্বশেষ যখন আমি লাস্ট এই কোরবানিদের পর ডক্টরের কাছে যাই, এবং এর আগে কিছু টেস্ট দেওয়া হয় এবং একটা এক্সরে দেওয়া হয়। তো তখনও আমি আসলে নিজে কখনো ভাবি নাই যে আমার জন্য এরকম কিছু একটা কি, মানে এরকম কোনো মানে এত খারাপ কিছু হয়ে আসছে ভিতরে, সেটা আসলে কখনো বুঝতে পারিনি। এরকম মানে আস্তে আস্তে যতই দিন যেতেছে আমার হাঁটা চলার গতি খুব কমে আসতেছে। গত 2 মাস ধরে আমি টোটালি বলতে গেলে অফিসে যাচ্ছি না। কোথায় থাকো? এই যে এখন একটা মেসে, যেখানে আর কি যেখান থেকে আর কি এসেছি, এখন আর কি রামপুরে একটা মেসে আছি। কে দেয় টাকা পয়সা? মোটামুটি অফিস থেকে যে স্যালারিটা ছিল সেটা দিয়ে এখনো চলে যেতেছে কোনোভাবে। পরবর্তীতে চলবে কিভাবে? তো এই মেডিসিনের পর লাস্ট যখন আমি ডক্টর দেখাই গত 16 তারিখে, তখন ডক্টর আমাকে একটা জিনিস কনফার্ম করে বিষয়
মানে সে জিজ্ঞেস করতেছে যে তুমি কি একা আসছো এভাবে, মা কোথায়? তো গুরু বলে রাখা ভালো, একটা কথা বলা হয়নি এর আগেও, মানে ওই ডক্টর থেকে 2011 সাল থেকেই দেখা যায় এরপর থেকে ট্রিটমেন্টে আসি। কারণ এটা ট্রিটমেন্ট একমাত্র মানে পিজি হসপিটাল বলতে আমরা যেটা চিনি, বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, এটা ছাড়া আসলে এর বাইরে তেমন কোনো এটা ট্রিটমেন্ট হয় না, এটা মূল ট্রিটমেন্টটাই হয় ওখানে। এখন কি অবস্থা বলো, আর বাড়ির সাথে কি কমিউনিকেশন সেটা এখন বলো। যেটা হচ্ছে, তো সেই মানে সবচাইতে একটা স্যাড নিউজ দেয়, যেটা অ্যাক্সিডেন্ট দেখার পরে তো আমাকে বল সাথে কেউ আসেনি, এরকম এত খারাপ অবস্থা একা একা কিভাবে আসছো? তো আসলে সেদিন যেটা করি আমি, একসঙ্গে ভোল্টানিল অ্যাসার, যেটা আর কি ডাইক্লোফেনাক, খুব হাই পাওয়ার, সেটা একসঙ্গে 3টা খেয়ে তোমার তো ফেলছি কিডনি ড্যামেজ হয়ে যাবে এভাবে যদি তুমি পেন কিলার খেতে থাকো। অলরেডি করে। যেটা হচ্ছে তখন সে আমাকে বলে যে এক্সরে ফিল্মটা আর কি যে লাইটিং রাখা হয় সেখানে রেখে বলছে এখানে কিছু নেই, তুমি তো এখানে এটা সম্পর্কে বুঝো, কিছু ফিল মানে দেখো তো একটু কোনো কিছু বুঝতে পারতেছো কিনা, কারণ তুমি তো অনেক কিছু এই সম্পর্কে বুঝো এখন, যে তোমার ডিজিজটা এতদিন ধরে কিছু বুঝতেছো কিনা তুমি বলো দেখে। তা আমি স্যারকে বলি যে স্যার আসলে আমি কীভাবে বলবো, কারণ আমি তো ডক্টর না, কারণ ডক্টর তো হচ্ছেন আপনি। তো পরে বলছে বাবা কারণ তোমার জন্য মানে এই কথাটা এখন আমি কীভাবে বলবো, আসলে আমি নিজেও বুঝতেছি না, এই অবস্থা তোমাকে মা বাবা বা কীভাবে ছাড়লো। তখন আমি ডক্টরের সঙ্গে এটা শেয়ার করি যে কি করব। তখন ডক্টরকে একটা মিথ্যে কথাই বলতে হয় যে মা বাবা আসলে করোনার পরে গ্রামে চলে গেছে আর আমি এখানে ঢাকায় জব করছি, তার জন্য একা। স্যার এটা একদমই ঠিক করেনি, সাথে অবশ্যই কাউকে নিয়ে আসা উচিত ছিল, এখন বাসা যাবে কিভাবে। পরে আমি জানতে চাই যে আসলে স্যার আমার হয়েছেটা কি। তো তখন সে বলে যে আমার 2টো হিপ জয়েন্টই ড্যামেজ অলরেডি, হয়তো বা সর্বোচ্চ দেখা যায় যে 6 মান্থ বা এর মধ্যে সার্জারি করা না হয়, হয়তো বা আসলে অনেক বড় ধরনের খারাপ কিছু হয়ে যেতে পারে এটা থেকে। এবং এটা থেকে অনেক ক্ষেত্রে হয় কি, এটাকে বলা হয় আসলে এসিলি ডিজিজ একটা, এটা হচ্ছে শরীরের যে মাংসপেশি বা হাড়গুলো এগুলো নষ্ট করে ফেলে সম্পূর্ণ, এটা একটা ক্যান্সারের দিকে বলা যায়। তো বলে তোমার তো এরকম একটা ডিজিজ চলে যেতে পারে, এখন কেউ আসেনি তোমার সঙ্গে, তোমারটা তোমাকেই বলতে হইতেছে, না বলে আর পারতেছি না। তো তখন আমি জিজ্ঞেস করি যে স্যার এটা যদি সার্জারি করতে তাহলে এখন কিভাবে কি করব। পরে বলছে এটার সার্জারিটা হচ্ছে অনেক, একে তো হচ্ছে অনেক ব্যয়বহুল এবং এটা আমাদের এই দেশে কোনো মতেই সম্ভব না। আর তুমি যেহেতু এখন গার্মেন্টস জব করতেছো, আসলে তোমাকে কিভাবে কি বলবো আমি নিজেও বুঝতেছি না। তো যাও, তখন বলছে আমি আসলে এই মুহূর্তে কোনো তোমাকে মেডিসিন দিতে পারবো না। তো তখন স্যারকে বলি যে আসলে স্যার যেটা হচ্ছে যে এখন তো মেডিসিন স্যার যেগুলো খাচ্ছে এগুলো তো কাজ করতেছে না। বলে কাজ করবে কিভাবে, কারণ তোমার এই শরীরের একটা অঙ্গ সম্পূর্ণ ড্যামেজ, সেটা তো বুঝাচ্ছে। এই যে হিপ জয়েন্ট, জি সেটা ফুল ড্যামেজড, জি, এবং এইটার প্রবাবিলিটি হচ্ছে যে বোন ক্যান্সার বা ওদিকে টার্ন নেওয়ার দিকে আস্তে আস্তে এবং শরীরটা আস্তে আস্তে কোলাপস হয়ে যায়, কারণ যেহেতু একটা জিনিসটা আর কি নষ্ট হয়ে গেছে। তারপর সেদিন সাথে সাথে মানে কি করব, হসপিটাল থেকে যখন নামার পর দেখা যায় 2 চোখের পানি তখন আসলে ধরে রাখতে পারতেছিলাম না এক পর্যায়ে। তো নামার পরে কাকে বলবো কি করব বলার সাহসও পাচ্ছিলাম না। তো এর মধ্যে একটা কথা বলা হয়নি গুরু, যেটা হচ্ছে গত মার্চে আম্মু ব্রেন স্ট্রোক করে এবং ডক্টর কাছে যখন যাওয়া হয় তখন ডক্টর এটাও বলে যে আম্মুর অলরেডি কিডনি ফেল। কারণ আম্মুর কিডনিতে প্রবলেমটা ছিল সে অনেক আগে থেকে, এবং আম্মুর ডায়াবেটিসও ছিল আছে। তো এখন সব কিছু মিলে যে পরিস্থিতি, এখন বাবাকে আমি কিভাবে বলবো, না পারতে আমি তখন ছোট বোনকে বলি, মানে অনেক মানে তাকে যখন ছোট বোনকে বলবো আমি সেটাও বলতে পারতেছিলাম না গুরু, যে কিভাবে বলবো। তারপর বললি, তো বলার পরে বোন বলছে যে ভাইয়া এখন আমি কি করবো, কিভাবে কি বলবো, কারণ তুমি এটা আব্বু আমাকে বলো, আমি যদি বলতে তুমি নিজে বলো। তো যেতে যেতে এক পর্যায়ে আমি রিক্সা থাকাকালীন অবস্থায় বাবাকে ফোন দিই, যে পরে বলছে কি হয়েছে। পরে আমি বললাম যে এরকম প্রবলেম হয়েছে, তো এখন এটা কি করণ। বাবা বলে যে এখন এটা কি করণীয়। তো তখন অনেকদিন পরে বাবার কথা হলো, বাবার সঙ্গে কথা হয় খুবই কম, কারণ রোজারিতে বের হয়ে আসছো তারপরে বাড়িতে যাওনি না, এর মধ্যে বাসায় গিয়েছে অনেকবার,
কিন্তু থাকোনি। মানে বাসার বাবা মার চোখের আড়াল বলতে গেলে অ্যাটলিস্ট গত মার্চের ফেব্রুয়ারির পর থেকে, কারণ এই দূরে চলে আসে। এর আগে কাছাকাছি ছিলাম, যাই হোক চলাফেরার পর দেখতো মাঝে মধ্যে, এর মাধ্যমে খোঁজ নিত। কমিউনিকেশনটা একবারই বন্ধ হয়ে যায়। বন্ধ না, মানে খুব কম। ওকে, তারপর তো তারপর করে যেটা হচ্ছে, তখন মানে আসলে বাবাকে বলার পরে বাবা বলতেছে যে আমি আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যে কথা বলতেছি। তো তারপর আবার বাসায় যাওয়ার পর ছোটো বোনকে কল দিয়ে জিজ্ঞেস করি যে আপুকে তো বলছি, আপু কি কিছু বলছে? পরে বলছে না ভাই কিছু বলেনি। পরে আসলে বাবা এক পর্যায়ে রাত প্রায় 11টার দিকে কল দিয়ে বলে যে শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, বলে রাখতেছি যে আমাদেরকে ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবি না, এবং হচ্ছে আমার মেয়ে বা কোনো রিলেটিভ কারোর কাছে কাউকে ফোন দিয়ে কোনো বিরক্ত করবি না। তো আমি সঙ্গে সঙ্গে রাগ হয়ে বাবার ফোনটা কেটে দিয়ে ছোটো বোনকে বলি যে আজকে এই অবস্থায় যদি আরও খারাপ পর্যায়ে যায় তো যাওয়ার আগে আমি নিজেই নিজেকে শেষ করবো, এবং তার জন্য দায়ী হবে কিন্তু আব্বু। এটা আমি কথাটা বলে রাখলাম। তো করে এরপর আমি কি করবো, রাতে দেখা যায় নিজে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি, এবং সকালে ওঠার পর ঘুম থেকে ওঠার পর মানে পেইন এতটাই ছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো পরে যে বাসায় যে মেসে আছি আর কি, ওই মেসেজে খালা, তো উনি বলতেছে যে এই অবস্থায় কতদিন যাবে। তো ডাক্তার কাছে গেলে ডাক্তার কি বললো, পরে খালার কাছে বললাম যে খালা এই অবস্থা, এখন কি করবো আসলে কিছু বুঝে উঠতে পারতেছি না। তো উনি আর কি আসলে অনেকটাই হেল্প করে যাচ্ছেন, বলতে মানে দেখা যায় যে আমি এখন আজকে আসার জন্য আমি যে কাজটা করেছি গুরু, সাধারণত যে মেডিসিনটা দেখা যায় তুমি অলরেডি বলছিলে যদিও সেটা উচিত হয়নি, যাই হোক এখন কি অবস্থায় আছো তাহলে? কি অবস্থায় আজকেও প্রচুর মেডিসিন নেওয়ার কারণে হয়তো বা কিছুটা হাঁটতে পারতেছি, নয়তো বা অন্যান্য সময় হেল্প করতেছে। দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে, কারণ বেশিরভাগ সময় আমি বিছানায় শোয়া থাকি, বিছানা থেকে আমার উঠতেই কষ্ট হয়। দেখা যায় দুপুরবেলা খালা মানে যে কাজ করে বাসায় না, যার উনি আর কি পুরো ফ্ল্যাটটা ভাড়া নিয়ে, ওনার হাজবেন্ড নেই। ও আচ্ছা, তাদের মাধ্যমে। আই এম সরি। আচ্ছা, তো ওনার পুরো ফ্ল্যাট নিয়ে 2টা রুম আর কি, 3টা রুম আছে, 3টা রুম ম্যাচ হিসেবে দেওয়া আর কি, তিনি হেল্প করে। ওকে, রান্না বান্না সব। এখন কি অবস্থা বর্তমানে? তো এখন হচ্ছে যে এটা মানে এটার এরপর আমি আরো কয়েকজনকে পাঠিয়ে, আমার ছোট বোনের ফ্রেন্ড আছে, কোনোভাবে কোনো হেল্প করতে রাজি না, তাই তো? বাড়ি থেকে হেল্প বলতে কি, কারণ আম্মুর এই পরিস্থিতি, আমি বাসা থেকে বের হয়ে আসার পর প্রেক্ষাপটও নাই, যেহেতু ব্যবসায়িকভাবে তারা ভালো নাই, তুমি আগেই বলেছিলে। সব দিক থেকে এখন একটা খারাপ পরিস্থিতি চলে আসছে, কথা বলছো, আম্মুর কিডনি ফেল, সবকিছু নিয়ে আম্মুর এখন পরে আম্মু যেটা বলে যে আমি নিজেই দেখা গেল একদিন একটা ওষুধ খাওয়া হলে আরেকটা খাওয়া হইতেছে না, এখন কিভাবে কি করব, নিজে পারলে কোনো ব্যবস্থা কর। তো পরে আমি আবার ফুপার সঙ্গে শেয়ার করি, ফুপাও বলে যে ঠিক আছে আমি দেখছি যতটা কি করা যায়। এটা আসলে সবার সঙ্গে এখন বলতে গেলে যে আসলে যে কি করব বা কিভাবে কি করব সেটা নিজেই কোনো কিছু বুঝতে পারছি। এভাবেই চলতেছে, এভাবে দিন চলে যাচ্ছে। এবং খাবার সময় দেখা যায় যে উনি ওই খালাই হচ্ছে মানে হাত ধোয়ার পানিটা পর্যন্ত এসে দিয়ে যায় উনি খাবারের পরে। তো গতকালকে যখন মানে কনফার্ম করলাম, খালা জানে যে তুমি এখানে আসছো? জি জি। উনি কি প্রোগ্রাম শুনতেছে আমাদের? না, উনি আসলে এগুলো সম্পর্কে কিছুই বোঝে না, এবং উনি ফোনও পর্যন্ত ইউজ করে না। প্রোগ্রামটা হচ্ছে ওনার, যাই হোক, ওনার ভাতিজা আছে, ও সে আর কি, সেও আর কি একটা গার্মেন্টসে জব করে, প্রোডাকশন হিসেবে কাজ করে, তো রাতে কাজ করে সে, তো সে হয়তো বা দেখছে, কারণ সে বলেছিল আমি দেখবো। আমাদের কি সুযোগ আছে খালার সাথে কথা বলা? ফোন করে কথা বলে দেখতে পারো, যেগুলো খালার সঙ্গে চাইলে কথা বলা সম্ভব। আচ্ছা, তুমি চেষ্টা করো, দেখো আমরা কথা বলতে পারি কিনা। আর এট দ্য সেম টাইম আমি চিন্তা করতেছিলাম যে আবিরের বাবা মার সাথে কথা বলা যায় কিনা, বা বাস্তবতা কিন্তু অসম্ভব রকম কষ্টের। বাস্তবতা যে মানে অসম্ভব রকমের নাটকের চাইতেও ভয়ানক নাটকীয়, সেটা তো আপনারা টেরই পাচ্ছেন।
দুইটা স্টেটমেন্ট আমি কোট আনকোট বলতেছি। ওর বাবা যখন জানতে পারে যে তার ছেলের হিপ জয়েন্ট অলরেডি ড্যামেজড এবং এটি বোন ক্যান্সারের দিকে টার্ন নিচ্ছে, যে কোনো সময় তার ছেলে পঙ্গু হয়ে যাবে এবং মৃত্যুর দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, বাবা তখন বলে যে নিজেরটা নিজে বুঝে নাও। এটা কিন্তু রাগ বিরাগ অভিমান থেকে কেনা, এটা যতটুকু আমি বুঝতে পারতেছি ব্যবসায়িকভাবে পর্যুদস্ত একজন মানুষ, তার নিজের ওয়াইফ অর্থাৎ আবিরের মা নিজেও কিডনি ড্যামেজড, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তাই নতুন করে হয়তো কোনো স্যাড ফাইল তিনি ডিল করতে চাননি। হয় না যে নিজের ভালো লাগার জন্য, নিজের সার্ভাইভালের জন্য অনেক সময় মানুষ এরকম করে যে নতুন করে আর কোনো স্যাড ফাইল, কোনো কষ্টের ব্যাপার তখন সে তখন ডিল করতে চায়নি। মায়ের প্রসঙ্গে আবার যখন আসে, মায়ের যে ব্যাখ্যা, মায়ের যে এক্সপ্লেনেশন, মায়ের যে রূপ আমরা প্রতি মুহূর্তে আমরা পোট্রে করি, সেই মায়ের সাথে কথা বলার সময় আবিরকে প্রতি উত্তরে বলা হয় যে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না, কারণ আমার নিজেরই ওষুধের ব্যবস্থা হয় না, এখন ওষুধ খাচ্ছি তো পরের বেলায় ওষুধের ব্যবস্থা হচ্ছে না। ইট মিনস যে যখন জীবনের প্রশ্ন আসে, ভালো লাগার প্রশ্ন আসে, স্পিকার দাও। জি, আপনি কাইন্ডলি একটু ফোনে থাকুন, আমরা আমাদের স্টুডিওতে আমাদের প্রোগ্রামে আছি, আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। তার আগে আমি কিছু কথা শেষ করে নিই। আমরা এখন যে মানুষটিকে ফোনে পেয়েছি, আবির যাকে খালা বলে সম্বোধন করে, আসলে কিন্তু তার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তারও সম্পর্ক নাই। আমরা যতটুকু আবিরের মাধ্যমে জেনেছি, এই ভদ্রমহিলা যে হয়তো একটা বিজনেসের পার্সপেক্টিভ হিসাবে একটা 2 রুমের একটা মেসের মতো করে নিজের মতো করে হয়তো ওইটা পরিচালনা করেন, সেখানে আশ্রিত অবস্থায় কিন্তু আবির আছে। কিন্তু অনেক সময় কিছু মানুষের মানবিক গুণাবলী, কিছু মানুষের ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে গিয়ে সেই মানুষগুলোকে আপন করে নেয়। তখন রক্তের সম্পর্কের চাইতেও এই সম্পর্কগুলো অনেক বড় হয়ে যায়। যেমনটা আবিরের কাছ থেকে আমি শুনছিলাম যে আবির তার মাকে যখন ফোন করে বলে যে আমার 2 জয়েন্ট অলরেডি কলাপস হয়ে গেছে, এটা বোন ক্যান্সারের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, যে কোনো সময় আমি পঙ্গু হয়ে যেতে পারি এবং খুব শীঘ্রই আমি মারাও যেতে পারি। মা তখন বলে যে আমার নিজেরই কিডনি ড্যামেজ, একবার ওষুধের ব্যবস্থা হচ্ছে তো পরের বার হচ্ছে না, সো এই অবস্থায় আমাদের কিছু করার নাই, নিজেরটা নিজে বুঝে নাও। অথবা আর বাবার সাথে যখন যোগাযোগ করে কথা বলার চেষ্টা করে, বাবা স্ট্রেট বলে দেয় আমি তো না, তোমার বাড়ির কাউকে, স্পেশালি তোমার আত্মীয় স্বজন কাউকে তুমি কোনো রকমভাবে কমিউনিকেট করার চেষ্টা করবে না, কেউ এটাকে অন্যভাবে পোট্রে করার চেষ্টা করবে না। অনেকে আবার বলতে না পারো যে আবির হয়তো রাগ করে চলে এসেছিল, গ্যাঞ্জাম করে, যে কারণে হয়তো বাবা এগুলো বলছে, এগুলো কিন্তু একেবারেই অর্থহীন কথা। কোনো না কোনোভাবে আবিরের বাপ এই দুঃখের ঘটনার মধ্যে আর যেতে চাচ্ছে না, ওকে ভেতর থেকে হয়তো কি বলবো মাইনাস ফর্মুলাতে ফেলে দিয়েছে। কিন্তু সেই জায়গাতে যাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই এমন একজন মানুষ পরম স্নেহে, পরম মমতায়, পরম ভালোবাসায় আগলে রাখে। যেমনটা আবির বলছিল যে আমার অনেক সময় উঠারও শক্তি থাকে না, হাত ধোয়ার পানিটা পর্যন্ত আমার খালা আমাকে নিয়ে এসে দেয়। তার সাথে কিন্তু আত্মীয়তার কোনো সম্পর্ক না, জাস্ট খালা বলে সম্বোধন করে। সেই মানুষটিকে আমাদের আজকের প্রোগ্রাম থেকে, ভালোবাসার বাংলাদেশ থেকে, ঢাকা FM 90.4 থেকে, গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে কানেক্টেড আছে, সবাই মিলে সম্মান জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। আপনি যেই হন না কেন, আপনাকে আমরা চিনি না, জানি না, দেখিনি কখনো, বাট অনেক শ্রদ্ধা আপনার জন্য, যেই রকম অসহায় একজন বাচ্চার সাথে কি পরিমাণ মমতায় আপনি তাকে আগলে রেখেছেন। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আপনার জন্য। যে আপনার কথা একটু শুনতে চাই। আপনি এখন আমাদের সাথে অনুষ্ঠানে আছেন, প্লিজ কথা বলুন। আমি বছরের ছুটি পাই বা ঘরের মানুষ বাড়িতে জায়গা খালা আমার হালাই দিয়ে যাবেন গা, আমি যাই আর মুখে করে খাওয়ান দিতে হয়, বাতরা মুখে করে ছাল নিয়ে দিতে হয়, না আর নাম পারে না, ঘাটের তো বাথরুম যাইতে না, আর ভাইয়ের মার কাছে ভাইয়ের মায় জন্ম দিতে হলো, কর্ম করতে পারে না। এটা কেমন বাবা মা, এটা আমরা কিছু জানি না। আমরা এটা বুঝি আর না বুঝি, বিশ্বাস করেন
অনেক বড় রকমের শ্রদ্ধায় মাথা আপনার সামনে আপনার সামনে মাথা ঝুঁকে যাচ্ছে যে সাধারণ একজন মানুষ আপনি, নিজেকে অনেক কষ্ট করতে হয় আপনাকে বাঁচবার জন্য, আপনি আপনার শখ আহ্লাদ সব দূর করে দিয়ে এই অপরিচিত ছেলেটাকে আপন করে নিয়েছেন। অনেক শ্রদ্ধা আপনার জন্য, অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। এবং বিশ্বাস করুন, আপনার মতো মানুষ যদি এই বাংলাদেশে এই পৃথিবীতে বেশি বেশি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের নতুন করে হয়তো জান্নাত ঘোষণার দরকার পড়তো না, এই পৃথিবী জান্নাত হয়ে যেত। আপনার জন্য আমাদের অনেক দোয়া। আমাদের সাথে বহু মানুষ, হাজারো হাজারো মানুষ আমাদের প্রোগ্রামের সাথে থাকে। বিশ্বাস করুন, আপনি হয়তো এই প্রোগ্রামগুলো কখনো শোনেননি বা দেখেননি। হাজারো মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য। সবাইকে সাথে নিয়ে আপনার জন্য দোয়া করছি। এবং আপনার কাছে এটা কতটুকু গুরুত্ব বহন করে, কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না। সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি অবনত মস্তকে যে আপনার মতো মানুষ আরও বেশি বেশি করে পৃথিবীতে আসুক, যাদের জন্য আসলে কোনো কিছুর প্রয়োজন পড়ে না। মানুষের কষ্ট দেখে, মানুষের অসহায়ত্ব দেখে, দুঃখ দেখে যাদের মন কাঁদে, তাদের পাশে এসে দাঁড়ায়, তাদের হাত ধোয়ায় দেয়, মুখ ধোয়ায় দেয়, মুখে খাবার তুলে দেয়। আমি সত্যি অনেক খুশি আজকে। আমার ইচ্ছে ছিল ওর বাবা বা মায়ের সাথে কথা বলার, কিন্তু কথা বলার আগে আমি চিন্তা করলাম ওদের সাথে কি কথা বলবো। যদি আবিরের কথা সত্যি হয়ে থাকে, তারা এই কষ্টের কথা শুনে, এই অসুখের কথা শুনে যারা যদি সত্যি পেছনে সরে যায়, তাদের সাথে কথা বলার কিছু নাই, বরং সম্মান জানাতে হয় ওই মানুষটিকে, যে মানুষটির সাথে তার কোনো সম্পর্ক নাই। সে মানুষটি কিভাবে আগলে রেখেছে এই ছেলেটিকে। অসম্ভব খুশি হয়েছে শোনেন আপনার কথা শুনে, এবং গর্ব হচ্ছে আপনার মতো মানুষ আমাদের বাংলাদেশে আছে। যে আপনার কথা যদি আরো কিছু বলেন, আমাদের খুব ভালো লাগবে আপনার সম্বন্ধে আর একটু জানতে, আর একটু শুনতে। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কি আছেন আমাদের সাথে ফোনে? হয়তো বা কেটে গেছে। না, ফোনটা মনে হয় একটু ওয়ান সাইডেড হয়ে গেছে। একটু তুমি চেক করো অন ইয়ারের বাইরে গিয়ে। আমরা কিছু ফোন কল নিব, কিছু টেক্সট নিব, এবং জীবনের যে রূপ, যারা এখনকার ইয়াং স্টার আছো, ছেলে এবং মেয়েরা যারা কাছ থেকে দেখছো, জেনে রাখো সব কিছু এক সময় পর হয়ে যায়। এইভাবে চিন্তা করার কোনো কারণ নাই। আমার বাবা আছে, মায়া আছে, ভাই আছে, বোন আছে, ইটস বিন গ্যারেন্টেড যারা সব সময় আমার সাথে থাকবে। এখনকার পৃথিবী এত বেশি অসহায়ত্বের, এত বেশি অস্থিরতার, যে কোনো সময় যে কেউ পর করে চলে যেতে পারে। তোমার আদল, তোমার জীবন তুমি গুছিয়ে নাও। এখন প্রেম প্রীতি করে এরকম একটা ভালনারেবল সম্পর্ক, এমন একটা ভলগার মেয়ের স্টোরি যেটা শেয়ার করলো সে জানছে, বুঝছে, দেখেছে চোখে, তারপর ওই মেয়েটাকে পর করতে পারেনি। বহু কষ্টের মধ্যে ওর কাছ থেকে পাওয়া যে ভালো লাগা, সেখান থেকে নিজেকে সরাতে পারেনি, বিধায় মেয়েটিকে পর করতে পারেনি। এগুলো যদি না করতো, এই সময় যদি নিজেকে তৈরি করতে ব্যস্ত হতো, আমার ধারণা এখন যে অবস্থাতে আবির আছে তার চেয়ে ভালো অবস্থানে থাকতো। মা যেভাবে পর করে দিয়েছে, বাবা যেভাবে পর করেছে, আত্মীয় স্বজন পর করেছে, অন্তত নিজের পায়ে যদি দাঁড়াতে পারতো, কিছুটা সক্ষমতা থাকতো, তাহলে অন্তত শারীরিকভাবে হয়তো নিজেকে রিকভার করার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারতো। সো এটা ভাববার কোনো কারণ নাই। স্টোরি কিন্তু দারুণ একটা রূপ আজকে উন্মোচিত হয়েছে, এটা ভাববার কোনো কারণ নাই। ইটস বিন গ্যারেন্টেড যে আমার বাবা আছে, আমার মা আছে, তারা সামলায় নেবে। পৃথিবী বড় নিষ্ঠুর, যে কোনো সময় যে কেউ পাল্টে দিতে পারে। তুমি ওভারনাইট একাকিত্ব হয়ে যেতে পারো, কেউ থাকবে না আশপাশে, কি পীড়িতের লোক, কি মামা মাস, ভাই বোন, কেউ না। ইটস বিন অল অ্যাবাউট ইউ অ্যান্ড ইউ, শুধুই তুমি। তাই সময় থাকতে নিজেকে কিছুটা তৈরি করে ফেলো। এই পৃথিবী খুবই স্বল্প সময়, বাট যদি কষ্টে থাকো, বিপদে পড়ো, তাহলে কিন্তু এই সময়টা অনেক দীর্ঘ সময়। এক একটা দিন পার করতে তোমার নাভিশ্বাস উঠে যাবে। নিজেকে তৈরি করো। ওকে, আমরা ওই ভদ্রমহিলাকে আরেকবার ফোনে নিচ্ছি। যে ওকে, আমি আমার কথা শুনতে পেয়েছেন কিনা শেষ পর্যন্ত জানি না, বাট অনেক সম্মান জানাচ্ছি আপনাকে। মাথা নত করে আপনার কাছে সম্মান জানাচ্ছি। আমি অনেক খুশি এমন একজন মানুষ আপনি। এমন মানুষের সাথে আমার কথা বলার সৌভাগ্য হলো। যদি কিছু বলতে চান। না, আমি আর কি বলবো, যে সিরিয়াস অবস্থা, আমি
অনেক যে 2-3 মাসের টাকা পাইনি, তারপর দেখেন নাকি একটু বাড়িতে যাইতাম না, কোনখানে বাড়িতে বললাম হ্যাঁ আমি বাড়িতে মেলা তো। আমি বুঝতে পারছি। অনেক দোয়া থাকলো আপনার জন্য, অনেক ভালোবাসা আপনার জন্য। আমরা যে প্রোগ্রামটা করি, দেশ বিদেশ থেকে অনেকেই হয়তো এই প্রোগ্রামগুলো শোনেন। যদি কেউ কোনোভাবে কোনোভাবে কোনো ফরম্যাটে আবিরের পাশে দাঁড়িয়ে যায়, সেটি হয়তো বাড়তি পাওয়া হবে। এবং আমার ইচ্ছে আবির কোনো না কোনোভাবে নিজেকে সার্ভাইভ করবে। ওই মেয়েলি ব্যাপার, নীলিমা নীলা অমুক সমক সব তো গেছে মাথা থেকে নাকি? জি গুরু। ও তো পালায়া চলে যাওয়ার কথা। এবং এটা আমি আর ওই স্টোরিতে ঢুকতেই চাচ্ছি না। ও তো মানে মেয়েরা তো লুঙ্গি পরে না, নাহলে তো বলতাম যে কাঁচা মেরে দৌড় দেওয়ার কথা। যখন তুই অভাবী, যখন তোর গিফট কেনার ক্ষমতা নাই, যখন তোর শরীর পঙ্গু, তখন তো একদম কাঁচা মেরে দৌড় দিবে, তাই না? এই পরিস্থিতি তাই ঘটছে তোর সাথে। জি গুরু। সো ওই স্টোরিটা যাচ্ছে না, ওটা জিজ্ঞেস করার প্রয়োজনও পড়ে না। বাট যে স্টোরির আদল, আর যেটা করে এখানে একটু কথা বলতে চাচ্ছি, আসলে বাবা যেটা আর কি যেই রকম বিহেভটা করে ফেলছে, সেটা আসলে সে নিজে না পারতে, কারণ এখন সে নিজেও দেখা যায় আমি তার সঙ্গে নাই, বিজনেস দিক থেকেও তেমন কিছু করতে পারতেছে না, প্লাস হচ্ছে যে আম্মুর পিছনে এত কষ্ট হচ্ছে, তো সব কিছু মিলে সে কি করবে, মানে সে এরকম আচরণটা তার সহ্য করতে না পারাতে মূলত। আচ্ছা, আমি এই কথাটা বলার জন্য ধন্যবাদ আবিরকে। আবিরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এগুলো তুই মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝবার চেষ্টা কর আবির। একজন বাবা, ধন্যবাদ, তুই দারুণ একটা কথা বলেছিস। একভাবে দেখলে এরকম যে বাবার আর্থিক সক্ষমতা নাই, বাবার ওয়াইফ মানে তোর মা মৃত্যুসজ্জায়, তাকে নিয়ে দৌড়াচ্ছে। আবার এই মুহূর্তে তোর এই ব্যাপারটা ডিল করার মতো পরিস্থিতিতে নাই, তাই হয়তো নিজেকে আড়াল করে নিয়েছে। এই তো বলতে চাইলি, তাই তো? আচ্ছা, তোকে আমি একটা এক্সাম্পল সামনে দিচ্ছি। একটা বাচ্চা জ্ঞান হওয়ার পর থেকে বিভিন্ন রকমের পেনের মধ্য দিয়ে বড় হচ্ছে। হঠাৎ সেই বাচ্চাটা একটা অপারেশন টেবিলে বসা, আধা ঘন্টা ধরে জ্ঞান থাকা অবস্থায় তার ইউরিনাল প্যাসেজ মানে বাচ্চাদের ওই পেনিসের ওইটা দিয়ে এত বড় একটা পাইপ ঢোকাচ্ছে জ্ঞান অবস্থাতে। কিন্তু বাচ্চাটা ছটপট করতেছে, কাঁদতেছে, ছুটে চলে যাচ্ছে, আবারও জোর করে এটা ঢোকাচ্ছে টেস্টের জন্য। বাপেও পাশে দাঁড়ানো, বাপে বাচ্চারে বুঝাচ্ছে, বাপজান একটু এই যে এই হয়ে গেছে এত বড় পাইপ। কারণ এটা করতে করতে একটা পর্যায়ে গিয়ে বাপে ওকে থ্রেট করতেছে, বেয়াদব কোথাকার, আর একবার যদি নড়িস। কারণ এর মধ্যে বাপে শুনছে যে চিফ সার্জন যে সে বলছে যে এই আধা ঘন্টা কষ্ট করতেছে, আর একটু যদি কষ্ট না করে এভাবে তো ব্যথাতে ফেলে দিচ্ছে, তাহলে আবারও করতে হবে। তখন বাপ কোন দিকে যাবে? ছেলেকে বাধ্য করবে নাকি ছেলের কষ্টের কারণে ছেলেকে নিয়ে চলে যাবে? তাহলে তো আবার ওই টেস্টটা করতে হবে। বাপ একটা পর্যায়ে ওকে থ্রেট করতেছে, আর একটা বার যদি নড়িস তোকে এক্ষানি শেষ করে দিয়ে চলে যাব। এই আমি চলে গেলাম, তুই থাক এখানে, আমি একা চলে গেলাম। ছেলে ভড়কায় গেছে, চমকায় গেছে, ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকায় আছে যে বাপ আমার সাথে এরকম বিহেভ করতেছে কেন? বাপের এই চেহারা তো কোনোদিন আমি দেখিনি। পরে ছেলে স্ট্যাবল হয়ে যায়, ভড়কায় যায়। ওই অবস্থাতে তার ওই পেনিসে এত বড় পাইপ ঢুকিয়ে ক্যামেরা দিয়ে তার ভেতরটা পরখ করে, এবং সব কিছু যখন কমপ্লিট হয় ছেলেকে নিয়ে চলে যায়। সেই দিন সেই বাবা কোনো একটা ফাঁকা জায়গায় খুঁজতেছিল যেখানে কেউ তাকে দেখবে না। ওই জায়গাতে গিয়ে সে বাবা দীর্ঘক্ষণ কান্নাকাটি করে এবং নিজে নিজে রিয়েলাইজ করে যে কেন বাবা ওই ছেলেকে ওই সময় ওই বিহেভটা করেছিল। পরবর্তীতে বাবা যেটা বুঝতে পারে যে সে আসলে নিজের কষ্টটাকে, বাবা তার নিজের কষ্ট আর নিতে পারতেছিল না, তাই বাধ্য হয়ে ছেলের সাথে ওরকম বিহেভ করেছিল। সেই বাপটা হচ্ছে অভাগা আমি, আর সেই ছেলেটা হচ্ছে আমার ছেলে আয়মান। বুঝতে পারছিস তো? তুই বলাতে এখন আমি রিলেট করতে পারছি যে বাবা হয়ে জন্ম দেওয়ার পর যখন তার ছেলের কষ্ট ভাগ করতে পারতেছে না তার অসহায়ত্বের কারণে, তাই হয়তো তোকে দূরে ঠেলে রাখছে। বিষয়টা তো এরকম। সময় ব্যয় করিস না, বাবার কাছে ফিরে যা, হাত পা ধরে পড়ে থাক, বাঁচ আর মর, সমস্ত কিছু ডিপেন্ড করতেছে অলমাইটির কাছে। তুই ওখানেই থাক, যতটুকু ক্ষমতায় কোলায় তার পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করার চেষ্টা কর, আর যেমনটায় থাকিস তেমনটা ভাবে তার পাশে থাকার চেষ্টা কর, সমস্ত রকমের রাগ অভিমান সবকিছু ভুলে। জি ইনশাআল্লাহ গুরু। অনুষ্ঠান শেষ করতেছি, তার আগে দু একটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করবো। যাই কয়েকটা ফোন কলে। তো
তো গুরু এখানে যেটা বলতে চাচ্ছিলেন, চাইলে যদি বাবার সঙ্গে কথা বলতে চান, কারণ বাবাকে ইনফর্ম করা আছে, দেখি কথা ফোন বলার দে, পসিবল। ফোন দে। মিনওয়াইল আমরা কিছু কমেন্ট পড়ে নেব কি গুরু? ওকে, মিনওয়াইল আমরা কিছু কমেন্ট পড়ে নিচ্ছি এবং আপনাকে বলতে চাচ্ছি যে আপনি কিন্তু অবশ্যই আমাদের ফেসবুকে যে ফেসবুক ভিডিওটা স্ট্রিম হচ্ছে সেই ভিডিওটা আপনি শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং তামিম হাসান আছে আমাদের বলবি সঙ্গে, যে প্রোগ্রামে আছি, সে রাজি থাকলে তখন দিবি। ওকে ওকে, তামিম হাসান আছে আমাদের সঙ্গে, মাহবুব স্পিকারে রহমান দেওয়ার আছে, দরকার, আগে এমনি নরমালি কথা বল। তানভীর আলম বলেছে বাবা মারা এমনও হতে পারে। ওকে, ফাইজুল রহমান আছে, আমার নামটা একটু পয়েন্ট পড়ে দিলাম। সাইফুল ইসলাম আছে, আমি একজনকে ভালোবাসি। তো আপনি আপনার ভালোবাসার গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা হচ্ছে SMS এর মাধ্যমে, যাতে করে আপনি আমাদের এখানে এসে আপনার ভালোবাসার গল্পটা সবার সাথে শেয়ার করতে পারেন। হেলাল আছে, মিজান আছে, আমি এখন দেখছি গ্রিস থেকে, হ্যালো মিজান। তামিম হাসান আছে, মেয়েরা এমনই হয়, এটা আবার নিউ কি? ওকে, এমডি আসিফ আছে আমাদের সঙ্গে, সামিরা আছে, আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। ওকে, আমিন আছে, উনি কি জানে যে আমি প্রোগ্রামে লাইভে আছি এখন? উনি জানে? জি। ওকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বন্ধ কর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সাথে আমার একটা জায়গাতে অনেক সিমিলারিটি আছে। তার আগে অফিসিয়ালি বলে রাখি, ঢাকা FM 90.4 এর লাইভ স্ট্রিমিংয়ে, যেখানে হাজারো মানুষ আমাদের সাথে কানেক্টেড থাকে দেশ এবং দেশের বাইরে থেকে, আপনি আছেন এখন এই মুহূর্তে সরাসরি লাইভে এবং আপনার কথা সবার কাছে কমিউনিকেটেড হচ্ছে। আরেকটা কথা আপনাকে বলে রাখি, যে কথাটা কিছুক্ষণ আগে আমি বলেছি, আপনি জানেন না যে আমি জানি না যে আপনি আমার প্রোগ্রাম দেখছেন বা শুনছেন কিনা, বাট আপনার অবগতির জন্য জানিয়ে রাখি, আপনার সাথে একটা জায়গাতে আমার সিমিলারিটি আছে, সাদৃশ্য আছে। মাস 2 আগে আমি বামুনগ্রাতে যাই আমারও বাচ্চাকে নিয়ে, এবং একটা পর্যায়ে তার ট্রিটমেন্টের কথা আমি বলতেছিলাম। ট্রিটমেন্টের একটা পার্ট ছিল এরকম যে আধা ঘন্টা ধরে প্রায় 2 হাত লম্বা একটা পাইপ তার প্যানিস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল 7-8 বছরের একটা বাচ্চার। সে সহ্য করতে পারছিল না, ছটপট করতেছে, আমার দিকে তাকায় বারবার বলতেছে, আব্বা সহ্য হচ্ছে না, আমাকে নিয়ে যাও এখান থেকে। আমি আর যখন শেষ পর্যন্ত আর নিতে পারতেছিলাম না, একটা পর্যায়ে ডক্টর, যে চিফ সার্জন, সে বলল যে এই টেস্টটা যদি কমপ্লিট না করেন আবারও করাতে হবে, সো ইটস ইয়োর কল যে আপনি এটা করাবেন কি করাবেন না। আর আমার সাথে কেউ নাই, যেহেতু বিদেশ ভুপিয়ে ব্যাংককে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। তো একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার ছেলের সাথে এই প্রথম আমি এই ধরনের বিহেভ করলাম, যে তুই যদি এখানে আর একটা আওয়াজ করেছিস, তুই যদি আরেকটু নড়েছিস, তাহলে তোকে এখানে ফেলে দিয়ে চলে যাবো, তোর কাছে আর কোনোদিন দেখা করবো না। ছেলে আমার ভড়কায় যায়, অবাক হয়ে ফ্যাল করে আমার দিকে তাকায় থাকে, যেটাকে আমার বাপ, যে বাপকে আমি 8-9 বছর দেখেছি, আমার কলিজার সাথে মিশিয়ে রেখেছে নিজেকে। আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর পারফিউম আমার ছেলের গায়ের। আমার যদি ক্ষমতা থাকতো আমি শিশিতে করে ভরে নিয়ে ঘুরতাম আমার ছেলের গায়ের পারফিউম। সেই ছেলেকে আমি অপদস্থ করে এইভাবে কথা বলেছি। ছেলে তখন ভড়কায় গিয়ে অবাক হয়ে ফ্যাল করে তাকায় থাকে, আর স্ট্রেচারে শুয়ে থাকে। ওরা তখন ওই সুযোগে তাদের এই টেস্টটা করে নেয়। পরবর্তীতে আমি একটা ফাঁকা জায়গা খুঁজি ব্যাংককে, ফাঁকা জায়গায় গিয়ে হাওমা করে কাঁদি, আল্লাহর কাছে বললি যে আল্লাহ আমাকে এরকম পরীক্ষার মধ্যে দিয়ে আর নিয়ে যেও না। বহুত পরীক্ষা দিয়েছি, আর জীবনের দারুণ এক সাইকোলজি, দারুণ এক দর্শনকে আমি সেদিন কাছ থেকে দেখেছি, যে আখেরে মানুষ এত বেশি অসহায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই মানুষ, এই সৃষ্টি এত অসহায় যে শেষ পর্যন্ত মানুষ নিজেকেই ভালোবাসে। কারণ আমি ওই মুহূর্তে নিজেকে ভালোবেসে এটা করেছিলাম, কারণ আমার ছেলের কষ্ট আর সহ্য হচ্ছিল না বিধায় সেই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার ছেলেকে ওইভাবে থ্রেট করেছিলাম। সেই সাইকোলজি আর সেই ফিলোসফিটা সেদিন আমি কাছ থেকে দেখেছি। তাই আপনার বলার কিছু দরকার নাই, আমি মনে হয় আপনাকে বুঝতে পারতেছি। এই কথার ব্যাখ্যায় হয়তো সবকিছু বলে দিচ্ছে যে আবিরকে পর করে দেওয়া আপনার কখনোই উদ্দেশ্য না। আপনি আর হয়তো কষ্ট নিতে পাচ্ছেন না, ব্যবসায়িকভাবে পর্যদস্ত, আপনি ওয়াইফকে নিয়ে কষ্টে ভুগতেছেন। আমি আন্ডারস্ট্যান্ড, আমার ছেলে বারবার বলতে দিচ্ছে আই আন্ডারস্ট্যান্ড। আমি ফুটপাতে আমার ছেলে ফুটপাতে দাঁড়িয়ে, আমার ছেলে ফর্সা ছেলে ছিল কালো হয়ে গেছে ফুটপাতে। কিসের বিজনেস বলতে কি বুঝে? বিজনেস বলতে মানুষ তো কোটি কোটি বিজনেস এসে নিচে বসে বিজনেস করে ভাই। রাস্তা দাঁড়াইয়া ফুটপাতে আগে নিজের কয়টা মাল লাগিয়ে বিক্রি করতাম, এখন মানুষের কামে করি। তার মা আমি শুনেছি যে খালামা কিডনি ড্যামেজড, জীবন মৃত্যুর মাঝখানে শুনেছি আমি। স্টক করেছে, তার মা আজকে 15 বছর ধরে তার ডায়াবেটিস কিডনি ফেল দেখা দিচ্ছে। আমি কষ্ট লোড নিতে পারছি না, আমার পক্ষে সম্ভব না। আমি একটা রুমে থাকি, আপনার স্বামী স্ত্রী, আমার আরেকটি ছেলে আছে, হাফেজের কোরআন ইনশাআল্লাহ দোয়া করবেন, এখন মাওলানা পড়ে। ঈদের দিন যে
সে আমার পরে আসে নাই, আসে দেখা করে চলে যায়, থাকে না 3-4 বছর, মানে এক রাতের জন্য থাকে না। আজকে তো 5 বছর থেকে আমার ছেলে আলাদা মাদ্রাসায় থাকে, একবারে বোর্ডিং এ, লিলা বোর্ডিং এ দিয়েছি। আমি একটা রুমের মধ্যে আমার এই 28 বছরের ছেলেকে কোথায় রাখবো, আমি আমার এই মৃত সজ্জায় স্ত্রীকে কোথায় রাখবো? আপনারা বলে কে কার ছেলেকে চাই কথা বলতে, আমি কষ্টের লোক, কষ্টের ভাড়া দিতে পারতেছি না। আপনার মাধ্যমে আমি দেশে মাননীয় প্রধানমন্ত্রী তো অনেকের অনেক সহযোগিতা করে। যদি আমি আমার কিছু চাই না, আমার ছেলেটার জীবন যদি বাঁচায়, সমাজের বিত্তবানদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনার মাধ্যমে, সমাজের বিত্তবানদের কাছে আমি আপনাদের মাধ্যমে আকুল আবেদন জানাচ্ছি আমার ছেলের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমি লোডার নিতে পারছি না ভাই, আপনার ওই খেলা, আর ওই খেলাকে আমি একবার না লক্ষ কোটি বার স্যালুট জানাই। ওই খেলাকে কেউ যদি 1000 কোটি বার আমি 1 লক্ষ কোটি বার জানাই, ওই খেলাকে আমি স্যালুট। আমাকে ক্ষমা করে দিয়েন, আমি যদি না বুঝে কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেন। আমি যদি এরকম ওষুধের দেখেছি, 2টা ইনসুলিন ওষুধ 1660 টাকা দাও, বাকি মা ফার্মেসি করার মন আগেরও তার কতগুলো টাকা আছে কাছের মধ্যে, আমি করতেছি। আপনার সম্বন্ধে যদি না বুঝে কিছু বলে থাকি প্লিজ আমাকে আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। বাট আমি আমার নিজের জীবনের উদাহরণ দিলাম আপনাকে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বিশ্ববন্ধের কাছে আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি আপনার মাধ্যমে আপনার মাধ্যমে আমি আমাদের বিশ্ববন্ধের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই। আমি আমার জন্য চাই না, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য, আমার ছেলের জীবন আমি আপনার মাধ্যমে আকুল আবেদন জানাইতেছি। আমরাও তাই চাই যে একটা ক্যারিজমা হোক, আল্লাহ চাইলে যে কোনো ক্যারিজমা হতে বাধ্য। আর আপনি আমাকে ক্ষমা করে দিয়ে, না বুঝে যদি কিছু বলে থাকি ক্ষমা করে দেন। আমি এক্সাম্পলটা আমার নিজের জীবনের দিলাম এই কারণে যাতে করে আমি বুঝতে পারেন যে আমি মনে হয় আপনাকে বুঝতে পারতেছি। আপনার ভিডিও দেখেন, তার মাসে চোখের মাটিকে কথা বলার শক্তি নাই তার। আমি তো হাসপাতাল নিয়ে একদিনের ভর্তি রাখবো, আমি নাই। আমি অনেক যন্ত্রণা, এই বাড়ি এলাকার সাথে এই বাড়িতে এই বাড়ি এলাকার দেওয়ার পর বাসা ভাড়া সারা দিয়ে সব কিছু নিয়ে তোরা আমি কাছে বলতে পারি না পারি বলতে সইতে নিজের জ্বালায় নিজে চলতেছি ভাই। আমার ছেলে তোর মধ্যে কি বলবো, আমার কি বলে ওকে ওকে আমরা আপনার ছেলের আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, এবং যারা বিত্তবান আছে তাদের কাছে আমি আকুল আবেদন, তাদের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, নেত্রীর কাছে আমার আকুল আবেদন। ওকে, আপনি মনে শক্তি রাখেন, আপনার ওয়াইফকে আমাদের পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা, এবং আমরা অবশ্যই তার জন্য দোয়া করি। আর আমাকে ক্ষমা করে দিয়েন যদি আমি না বুঝে কিছু বলে থাকি। পাশাপাশি এটাও তো সত্যি যে আমি আপনাকে ফাইনালি বুঝতে পেরেছি বিধায় নিজের এক্সাম্পলটা দিলাম। আমি এই কথাটা আপনার মধ্যে আপনাদের লক্ষ কোটি বার সালাম, আমি কাউকে যে কথা কখনো বলতে পারি না, আমি আজকে জীবনে প্রথম বলছি। আপনি বলেছেন এই কারণে, কারণ আপনার আগে আমি আমার নিজের ভেতরের কথা, আমার কলিজা বের করে দিয়ে আপনার সামনে আমি প্রকাশ করেছি, এজন্যই হয়তো আপনি বুঝতে পারবেন। ওকে, আমরা অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, আপনি মনে ভরসা রাখেন, বাচ্চার সাথে শুধু কমিউনিকেশন রাখেন। আবির, যোগাযোগ রাখবি সবসময় বাবার সাথে। হ্যাঁ, জাস্ট আপনি যোগাযোগ রাখুক। আর আবিরের কমিউনিকেশন একটা মাধ্যম আমরা জানিয়ে দিচ্ছি, দেশ বিদেশে যারা আছে তারা যদি সম্ভব হয় আবিরকে কোনোভাবে যদি আবিরের সাথে কমিউনিকেট করতে চায় তাহলে কমিউনিকেট করুন। একদমই তাই, আমাদের পক্ষ থেকে সে শ্রদ্ধা। হ্যাঁ, একটু কথা বল, আর তুই বাবাকে আশ্বস্ত কর, আর নিজের তুই ইয়াং, হ্যাঁ কথা বল, আশ্বস্ত করে ফোনটা ড্রপ কর। আমরা আব্বু
অন্যায় তো করতে আমি নিজেও কম করি না, কারণ দেখা যায় বাসা থেকে যখনই বের হয়েছে তোমার সঙ্গে অত লম্বা বর্ণনা না, ডাইরেক্ট। অনেক অন্যায় করে ফেলছি, পারলে তুমি আমার কাছে মাপ চাওয়া কেন? কারণ তুমি আমাকে মাফ করে দিও, কারণ আম্মুকেও বলো যে আমাকে যেন মাফ করে দেয়। কারণ ওকে ওকে, আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনি প্লিজ আশ্বস্ত হন, আপনার এই তথ্য এখন ইন্টারনেটের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে। হু নোজ, আল্লাহ চাইলেই দারুণ একটা ক্যারিজমা হতেই পারে। আপনার জন্য দোয়া করি। আপনি ভালো থাকেন, আপনি আশ্বস্ত হন, আপনি স্বাভাবিক হন। আমরা আমাদের মতো করে সবার জায়গা থেকে যদি চেষ্টা করি, যদি কোনো না কোনো ফরম্যাটে কোনো না কোনো ভাবে ছেলেটাকে বাঁচিয়ে তোলা যায়। জি 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 জি, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ করছি, দু একটা ফোন কল নিই আর দু একটা টেক্সট নিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনারা চাইলেই ফোন করুন, অ্যান্ড অফকোর্স যোগাযোগের জন্য আপনারা চাইলেই ফোন করতে পারেন। তার সাথে তার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি তার নাম্বার। তবে হ্যাঁ, একটা কথা, নাম্বার দেয়া মানেই যে সবাই ভালো কাজে ফোন দিচ্ছে এমন ভাববার কোনো কারণ নাই। এর রেসপন্সিবিলিটি কি আমার নাকি তোর? তুই অবশ্যই আমার নিজের। তুই কার নাম্বার গ্রহণ করবি, কার নাম্বার ত্যাগ করবি, কার কথা শুনে কোন জায়গাতে যাবি বা না যাবি, এর রেসপন্সিবিলিটি আমার নাকি তোর? জি করে সম্পূর্ণ এটা আমার নিজের। ওকে, নাম্বারটা শেয়ার কর। যদি কেউ মনে করে কোনো না কোনো ফরম্যাটে শুধুই ভালোবাসা জানানোর জন্য বা তোর পাশে দাঁড়ানোর জন্য তোর সাথে যোগাযোগ করতে পারে, ইটস ইয়োর কল। জি করে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0168। নিজের উৎসাহ দিচ্ছিস তো, তাই তো বলছিলি তুই। হ্যাঁ হ্যাঁ বল। 016823111484। আরেকবার? আমি আরো একবার বলছি, 016823111484। আরেকবার? আমি আবারও বলছি আমার কন্ট্যাক্ট নাম্বারটি, সেটা হচ্ছে 016823111484। তোর কন্ট্যাক্ট নাম্বার আরেকবার? 016823111484। ওকে, এই রেসপন্সিবিলিটি তোর। যদি যে কোনো ভালোবাসার প্রয়োজনে কথা বলার জন্য অথবা তোর পাশে দাঁড়ানোর জন্য কেউ যদি কমিউনিকেট করে, তুই কার কমিউনিকেশন নিবি অথবা না নিবি, রেসপন্সিবিলিটি তোর। তুই নাম্বার যোগাযোগ করতে বলেছিলি, আমাদেরকে রিকোয়েস্ট করেছিলি, বিধায় তোর নাম্বারটা শেয়ার করতে অনুরোধ করলাম। এই তো বিষয়টা তো এটাই। ওকে, অনুষ্ঠান শেষ করছি। আর ওই দু একটা আমি ফোন কলও নিতে চাই ডিরেক্ট, এবং সেই সাথে টেক্সট পড়তে পড়তে যদি কোনো ফোন আসে 0184190490 যদি কেউ ফোন করেন, আমি একটা বা দুইটা ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করব। এই ফাঁকে দু একটা টেক্সট অঙ্গন একটু পড়ে না। ওকে, মিনওয়াইল টেক্সটগুলো পড়তে আসি। মাসুদ জামান আছে, ভালোবাসা মানেই কষ্ট, 4 বছর একটা মেয়ে আমাকে ধোকা দিয়ে চলে গেল। আপনি আপনার গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করেন। মিনওয়াইল আমাদের প্রথম কলার পেয়ে গিয়েছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভালো আছি, প্লিজ বলুন। আমি আপনাকে অনেক দিন যাবত শুনতেছি, 2012 সাল থেকে, কিন্তু আপনার সাথে কথা বলার সুযোগ ওঠে না। জি জি, আজকের ভাইয়ের জীবনের গল্পটা শুনে অনেক খারাপ লাগলো। ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। জি, প্লিজ দোয়া করবেন। আর শেষের দিকে গল্পটা যে এই পর্যায়ে পর্যন্ত যাবে, স্পেশালি তার বাবার কথা শুনে আমার ভেতর প্রকম্পিত হয়ে উঠেছে। আমার আল্লাহ জানে। ওকে, আর আপনি যে এতদিন ধরে আমাদের সাথে কানেক্টেড আছেন, আমাদেরকে ভালোবাসেন, সেটা সত্যি আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি। বয়স যখন 12 বছর, আমি তখন থেকে আপনার এই গল্পটা শুনতেছি। অনেক অনেক বড় এবং সম্মানের ব্যাপার আমার জন্য। প্লিজ কখনো পর করে দিয়েন না, জীবনের শেষ দিন পর্যন্ত আমার সাথে কানেক্টেড থাকেন। ওকে, অনেক ভালোবাসা। অফকোর্স দোয়া করলাম আপনার জন্য, অনেক অনেক দোয়া। পরবর্তী ফোন কলে যাচ্ছি। যদি এই প্রোগ্রাম রিলেটেড কোনো ফোন কল আসে তাহলে হয়তো ভালো, অথবা এমনিও ফোন করে কথা বলতে পারেন। আবির তো এর মধ্যে নিজের ফোন নাম্বারটা শেয়ার করেছেই, চাইলে সেখানে কথা বলতেই পারেন আবিরের সাথে। নেক্সট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু, আমি সিলেট থেকে শহীদ দৃষ্টি প্রতিবন্ধী সুমন বলছিলাম। হ্যাঁ সুমন, কেমন আছেন? গুরু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন সুমন? গুরু, আমি খুব ভালো আছি। আমি যখন আপনার কণ্ঠটা শুনি, যখন আপনার কথাগুলো শুনি, আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।
আজকে কিন্তু আমার মনটা খুব খারাপ গুরু। এরপরে আপনার কথাগুলো যখন শুন, কিন্তু এই অন্ধ চোখের মতো সাহস খুঁজে পাই গুরু। সাহস রাখবেন, আপনার কথাগুলো সাহস আর অনুপ্রেরণা যোগায় গুরু। অবশ্যই সাহস রাখবেন। আল্লাহ কোনোভাবেই পক্ষপাত দুষ্ট না সুমন। আপনি কি মানুষকে পুলিশ পাওয়া যাচ্ছেন? না, এইটা না, বাট এটা তো ঠিক যে আমি আপনাদের মতো করে খুব 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 গোপনভাবে নিজেদেরকে ভালোবাসতে জানি, তাই। আর আল্লাহ কোনোভাবেই পক্ষপাত দুষ্ট না সুমন, যে একজনকে অনেক ভালো কিছু দিয়েছেন আর একজনকে অনেক অঙ্গহানি করে দিয়েছে। আল্লাহর খেয়াল, আল্লাহ 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 তার মতো করে আপনাকে অবশ্যই জাস্টিফাই করবেন। গুরু, পৃথিবীতে অনেক কষ্ট, অনেক কষ্ট সুমন। গুরু একটু কষ্ট কেন পৃথিবীতে? আমার জন্য এক একজন এক এক ফরম্যাটে কষ্ট পাচ্ছে, কিন্তু আসলেই কষ্ট সুমন। পৃথিবী কোনোভাবেই আনন্দ বা হাসি খেলার জায়গা না, আসলেই কষ্টের জায়গা। কিন্তু কোনোভাবে গিভ আপ করা যাবে না, কোনোভাবেই হাল ছেড়ে দেওয়া যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত উই উইল গো ফর দ্য ফাইট, যুদ্ধ করে যাব। ওকে সুমন, জি গুরু। ওকে, টেক কেয়ার বাডি। কথা শুনে Okay. মনে যে সাহসটা আসে, সেই সাহসে মনে হয় যে গুরু যে বলছেন যে শেষ নিঃশ্বাস পর্যন্ত একদমই তাই, হাল ছেড়ে দেওয়া যাবে না। একদম তাই। হাল ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নাই সুমন। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেঞ্জ করে যাব আমাদের জীবনটাকে, আমাদের স্বপ্নটাকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচেয়ে বেশি ভালো জানেন যে কাকে কি কারণে, কোন ফায়সালা করে তিনি কোন রূপে কাকে পাঠিয়েছেন। তিনিই বুঝবেন, তিনিই দায়িত্ব নেবেন আমাদের এই জীবন লীলা সাঙ্গ হওয়ার পর কাকে কিভাবে তিনি জাজ করবেন। সো গিভ আপ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা এই পৃথিবীতে আছি। তার সৃষ্টির সেরা জীব হিসাবে আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা আর একটা ফোন কল হয়তো নিব, নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। এই ফাঁকে আমরা 2-1 টেক্সট নিয়ে নিই। ওকে, মিনওয়াইল কিছু টেক্সট পড়তে যাচ্ছি। হুসাইন ফারহাদ আছে, আল্লাহ যেন আপনাদের সব বিপদ থেকে মুক্ত রাখেন। ওকে, দেন এমডি ইরশাদুল আছে, মা বাবার কখনো স্বার্থপর হয় না, দেয়ালে পিঠ থেকে গেলে যা হয় আর কি। একদমই তাই, একদম পারফেক্ট কথা বলেছে। আর আমিও অনেক সময় অনেক কথার কারণে, ওই কথাও সত্যি, কিন্তু এখনো কথাটা উইথড্র করতেছি না আমি, যে আপনার পৃথিবী কিন্তু আসলে অনেক বেশি নিষ্ঠুর। এই পৃথিবী অনেক সময় এমন আসবে, চাইলেও বাবা মা হয়তো পাশে দাঁড়াতে পারবে না, নিজের জীবন নিজেকেই সামলাতে হবে। সে কথা থেকে এখনো ফিরে আসছি না আমি। পাশাপাশি এটাও সত্য, নিজের জীবন উদাহরণ দিয়ে আমি যে কথাটা বললাম সেটা আবিরের বাবা রিলেট করতে পারছে, যে কারণে হয়তো আমার মনে হয় জীবনেও আবিরের বাবা এইভাবে কথা কারোর সামনে বলেনি, আজকে নিজেকে মেলে ধরেছে। রাইট আবির? আসলে এভাবে কখনোই কারোর সঙ্গে কোনো কথা বলিনি। আমার মনে হয় এটার পরে অন্তত কিছুটা হলে উনি হালকা হবেন। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম উনিও ফোনে বলছিলেন যে কারোর সামনে এইভাবে কথা বলা কখনো হয়নি। এনিওয়ে, আমরা লাস্ট ফোন কল নিচ্ছি। কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি। রাজশাহী, আমার প্রাণের রাজশাহী। যত কষ্টেই থাকি, রাজশাহী নাম শোনার সাথে সাথে দারুণ ভালো লাগায় ভাসতে থাকি আমি। জি, অনেক অনেক ভালো লাগে আমার রাজশাহীকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এত কষ্টের মধ্যে দারুণ একজন পদ্মা নদীর সে দক্ষিণা বাতাস এসে আমার গায়ে লাগলো। থ্যাংক ইউ। জি বলুন। আমি অনেকদিন থেকে চেষ্টা করি, কিন্তু কথা বলার সময় হয়েছে না। এই যে কথা হচ্ছে, আপনি সময় করলে আমরা সময় করে নেব, এই কথা দিয়ে রাখলাম। কারণ সব বাদ দিয়ে এই কথা তো সত্য যে প্রাণের রাজশাহী এত চমৎকার জায়গা থেকে আপনি যোগাযোগ করতেছেন। আর আমার তো শেকড় পোতা, এই জায়গাতে আমি একটু বায়াসড। আপনি শুধু নক করলেই হবে, আমি ফোন ধরবো। বলেন। একটু আমার কথা মনে রাখবেন। জি বলুন। যে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, একদম শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। আমার কথা মনে রাখবেন। অফকোর্স মনে রাখবো। এবং এটাও বলতেছি যে আপনি বলতে কেমন যেন আমার কষ্ট হচ্ছে, তোমাকে তুমি করেই বলি। তুমি যখনই ফোন দিবে এই স্টুডিও সবসময় রেডি থাকবে তোমার ফোন ধরার জন্য। ওকে, ঠিক আছে, টেক কেয়ার, ভালো থেকো। ওকে ওকে, আমরা একটা টেক্সট নিয়ে অনুষ্ঠান শেষ করছি। 2-3টা টেক্সট নিয়ে নিয়ে লাস্ট কিছু টেক্সট আমরা দেখতে যাচ্ছি। আবির হাসান আছে আমাদের সঙ্গে জয়েন করে। আড়াই নাইম বলছে, গুরু আপনার নাম্বার লাগবে। আমার নাম্বার? জি গুরু, ওনার ভালোবাসার গল্পটা বলতে চাচ্ছে। সো গুরুর নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। ওকে 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 ওকে, দ্যাট ইজ, আপনি আপনার সেলফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন আপনার নাম, দেন আপনার লোকেশন, দেন আপনার ফোন নাম্বারটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, এটা পাঠিয়ে দিলেই হবে। এবং সেই সাথে 01841904904, বাই দ্য ওয়ে এটা আমার নাম্বার না, এই নাম্বারে আপনারা চাইলেই কমিউনিকেট করতে পারেন, ফোন করতে পারেন এবং আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা অনুষ্ঠান চলাকালীন সময় লাস্ট ফোন কল বিদায় নিচ্ছি এই ফোনের সাথে। কে দেখি ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন?
সদরে মোহতারাম গুরু, আমি মুর্শিদুল ইসলাম তৌহিদি রংপুর থেকে আপনাকে, প্রিয়াঙ্কা আপাকে, জহির ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি বন্ধু হাতে সবাই ফোনটা রিসিভ করার জন্য। অনেক ধন্যবাদ। আরেকজনের নাম বাদ পড়েছে, তার নাম অঙ্গন। সবাই আপনার পক্ষ থেকে ভালোবাসা গ্রহণ করেছি। আপনি আগেও আমাদেরকে ফোন দিয়েছেন, কথা দিয়েছিলাম আপনার ফোন যেন, যতদিন থাকবো অতদিন আপনাকে ফোন করব, এবং আমিও কথা দিয়েছিলাম আপনার ফোন যেন কেউ মিস না করে। জুয়েলকে বলে রেখেছিলাম কোনোভাবে যেন আপনার ফোন কখনো মিস না করা হয়। এই জন্য আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে ছিলাম, বয়ান করার জন্য প্রধান বক্তা হিসেবে প্রায় 5 থেকে 7,000 মানুষ ছিল। বাহ, ওখানে আমি আপনার নাম সহকারে, জহির ভাইয়ের নাম সহকারে দোয়া করেছি যে আল্লাহ এনাদেরকে যেন সুস্থ রাখেন আয়াত পর্যন্ত। এটা কত বড় প্রাপ্তি বলেন তো, কত বড় প্রাপ্তি। আচ্ছা জি গুরু, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমি আপনার সাথে ঢাকা এখানে অ্যাড হবো কবে? আপনি যদি আমাকে একটু বলতেন আমি খুব খুশি হতাম। আমি যেহেতু হোয়াটসঅ্যাপে যেতে পারি না, অন্ধ মানুষ, লিখতেও পারি না, আমি আপনার সাথে সরাসরি এফএমে আপনি আমাকে কবে দাওয়াত দিবেন, আমি তবেই আসবো ইনশাআল্লাহ। ওকে, আমরা জানাবো। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ থাকবে, ঢাকাতে যদি কোনো কাজে আসেন তবেই নক করেন, কিন্তু আমাকে টার্গেট করে আসার দরকার না। আমি একটা অনুরোধ রাখলাম আপনার কাছে। বাট কাজে কামে আসা পড়ে না, যদি আসেন তখন নক করেন, অবশ্যই আমরা দেখা করব। কেরানীগঞ্জে যাই, রামপুরা যাই। ওকে, ঢাকায় যখন আসবেন তখন অবশ্যই নক করেন। আর আপনার কথা শুনে মন ভরে গেল, আপনি বলছিলেন যে আমাদের কথা আপনি ওয়াজের সময় বা দোয়াতে আমাদের নাম উচ্চারণ করেছেন। এটা দারুণ এক প্রাপ্তি। প্লিজ আমাদের সাথে ভাবে কানেক্টেড থাকুন। আজ শেষ করছি অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। অঙ্গন, যদি তুমি তোমার মতো করে শেষ করো, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। অবশ্যই গুরু। সো আমি এর বিদায় নিচ্ছি। এটা একটা দারুণ শিক্ষা আমাদেরকে দিয়েছিস তুই। আসলে আমাদের হেসে খেলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। যখনই আমরা বুঝেছি যে এই পার্টনারটা আমাদের জন্য সঠিক না, সাথে সাথে গিভ আপ করা উচিত। একটু ভালো লাগা পাচ্ছে বিধায় সম্পর্কটাকে জিইয়ে রাখা উচিত না। এতে যে ক্ষতি হয়েছে, তোর নিজেকে তৈরি করার সময়টা নষ্ট করে ফেলেছিস। আর আজ যখন আল্লাহ অনেক পরীক্ষা দিয়েছে তোকে, সেই সক্ষমতা কিন্তু তোর কাছে নাই। বাবা মার সক্ষমতা নাই, বাবা মা স্বীকার করেছে সেই কথাটা। সমস্ত পাপ তাদের ধুয়ে গেছে, তাদেরকে ক্ষমা করা যেতে পারে। ওই ধরনের কথা বলার এখতিয়ার তুই কোনোভাবেই রাখিস না। তুই অলরেডি ক্ষমা চেয়েছিস, আমি জানি। এবং তাদের সাথে কমিউনিকেশন ঠিকঠাক মতো রাখতে থাক। আর আমরা প্রত্যাশায় থাকলাম কোনো না কোনোভাবে তোর পারপাস সার্ভ হবে। অনেকের কাছে রিকোয়েস্টও গেছে, দেখা যাক যদি ভালো কিছু হয়। আর আল্লাহর কাছে তোর জন্য প্রার্থনা করছি। অনুষ্ঠান শেষ করতেছি, সবার জন্য অনেক অনেক দোয়া। ফোন কল দেখলে আমি পাগল হয়ে যাই। লাস্ট ফোন কল। হ্যাঁ, হ্যালো, জি, কে আছেন ফোনে? লাস্ট এই কথা শেষ বলতে বলতে চলে যাব। সুমন বলছিলাম যে লাইনটা কেটে গিয়েছিল। লাইনটা কেটে যায়নি সুমন, আমি আজ বিদায় নিচ্ছি একদম শেষ মুহূর্তে। বাবজান, আবারও কথা হবে, প্লিজ ক্ষমা করে দাও। গুরু অনুরোধ, একদম শেষ কথাটা 30 সেকেন্ড, 20 সেকেন্ড। এই কথাটাই বলবো যে আসলে সব কষ্ট শুধু প্রতিবন্ধীর জন্য নাকি? না, আমি এই কথা শুনতে একেবারে চাচ্ছি না। আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আল্লাহ যেভাবেই পাঠান না কেন, আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত চেঞ্জ করে যাব। তারপর আল্লাহর কাছে আমরা হাত পা নিয়ে দাঁড়ায় বলবো, তুমি তো আমাকে এইভাবে পাঠিয়েছিলে, এখন তুমি তোমার মতো জাজমেন্ট করো। যে জাজমেন্ট তুমি করো না কেন, সেটাই আমরা মেনে নিব। সো বাট তার আগ পর্যন্ত সৃষ্টির সেরাজীব হিসাবে যেহেতু উনি নমিনেট করেছেন, আমরা আমাদের নিঃশ্বাস থাকা পর্যন্ত চেঞ্জ করে যাব স্বপ্নকে। বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। গুরুকে অনেক 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 বেশি ধন্যবাদ। এবং লাস্টে কিছু টেক্সট অ্যান্ড কমেন্ট আমি পড়তে চাচ্ছি। যারা এতক্ষণ আমাদের সাথে জয়েন করেছিলেন, অবশ্যই তাদের টেক্সট অ্যান্ড কমেন্টগুলো পড়তে হবে। আমাদের সঙ্গে সুইট কুইন আছে, তামিম হাসান কেন, ওকে ওকে ওকে, আপনারা কোনো একটা ইনার স্টোরি নিয়ে বলেছেন, দ্যাট উই ডোন্ট নো। এমডি রায়হান আছে জয়েন করে আমাদের সঙ্গে, আপন আহমেদ আছে জয়েন করে, অন্তর আছে, বাবা মা কখনো স্বার্থপর হয় না, এক্স্যাক্টলি গুরু এটা বললো, এবং আমাদের স্টোরি থেকেও কিন্তু আমরা এটা দেখলাম আজকে। সো এর মধ্যে বলতে চাচ্ছি যে আপনি যদি আপনার ভালোবাসার গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে যেটা করতে হবে, আপনি আপনার সেল ফোনের টেক্সট অপশনে গিয়ে টাইপ করবেন GURU গুরু, দেন স্পেস ইউর নেম, স্পেস ইউর লোকেশন, স্পেস দিয়ে আপনি আপনার কথাবার্তা, ওটা পাঠান লাগবে না, ওটা আপনার ফোন নাম্বারটা দিলেই হবে। মানে GURU, আপনার নেম, লোকেশন, আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতেও কমিউনিকেট আমাদের সাথে করতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904। ওকে, 01841904904, দ্যাট ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে গিয়ে আপনি আপনার নাম, লোকেশনটা লিখবেন, এবং অবশ্যই আপনার যে ভালোবাসার গল্পটা আছে
বিকজ ভালোবাসা ইজ এভরিওয়্যার, রাইট? বাবা মার সাথে ভালোবাসা, প্রেমিকার সাথে ভালোবাসা, ভাই বোনের সাথে ভালোবাসা, বন্ধুর সাথে ভালোবাসা, ভালোবাসা ইজ এভরিওয়্যার। সো আপনি আপনার ভালোবাসার গল্পটা ছোট্ট করে সারাংশ আকারে লিখে বা ভয়েস নোট, ভয়েস মেসেজ যেভাবে আমরা দিই, ওটা করে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে, ইটস অনলি ফর হোয়াটসঅ্যাপ। ওখানে শোয়ের শেষে যদি আপনি কল দেন, সেক্ষেত্রে কেউ ওটা রিসিভ করবে না, ওটা অ্যাভেলেবল না ফোনের জন্য। সো আপনি আপনার ভালোবাসার গল্পটা লিখে পাঠিয়ে দেবেন। আর চাইলে আমাদের ফেসবুকে আপনি পাঠাতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, দ্যাট ইজ facebook.com/ilovedhakafm। এখানে আপনি চলে যাবেন। এখানে গেলে আপনি যেই মেসেজের অপশনটা আছে, ওখানে গিয়ে আপনার ভালোবাসার গল্পটি লিখে পাঠিয়ে দিতে পারেন। নিশাত নিহা আছে জয়েন করে, শিমুল জয় আছে লাস্টলি জয়েন করে, রফিকুল ইসলাম আছে জয়েন করে, আমাদের সঙ্গে জামান রাকিব আছে। হাই হ্যালো জামান রাকিব, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সজল বাবু আছে রংপুর থেকে, বলছি আজ জয়েন করলাম। হ্যালো হাই। মমিনুল ইসলাম আছে। Then we have মুজাহিদ ইসলাম ফরিদপুর থেকে শুনছি। সঞ্জনা আছে, ভাইয়া ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। এক্স্যাক্টলি, আমরাও এটাই দোয়া করছি যে ভাইয়া ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। সো অন দ্যাট বিউটিফুল নোট আজকের মতো শোটা এখানে র্যাপ করছি। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায় কিন্তু অঙ্গন আবার চলে আসবে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। এবং ভালোবাসার বাংলাদেশ মানে গুরু থাকবেন এবং আমাদের একজন প্রিয় গেস্ট থাকবেন যিনি তার ভালোবাসার গল্পটা শেয়ার করবেন। সো ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। অ্যান্ড রাইট নাও দিস ইজ মি অঙ্গন ফারিয়া সাইনিং আপ ফর টুডে। ইউ গাইস টেক কেয়ার এন্ড বাই বাই।